এখন রেকর্ডিং হচ্ছে, তাই না? জি স্যার, হ্যাঁ এখন রেকর্ডিং হচ্ছে স্যার। আচ্ছা দেখো, আমাদের আলোচনা আমরা প্লেন মোশন নিয়ে বেশ আগে থেকে আমাদের আলোচনা শুরু করেছিলাম। রোটেশনাল মোশন দিয়ে আমাদের চ্যাপ্টারটি শুরু হয়েছে। এরপরে আস্তে আস্তে প্লেন মোশনের আমরা ভেলোসিটি গুলো অ্যানালাইসিস করা শিখেছি, অ্যাঙ্গুলার ভেলোসিটি, লিনিয়ার ভেলোসিটি, এগুলো সমস্তই বের করেছি। তো আজ আমরা অ্যাক্সিলারেশন নিয়ে দেখব। তো দেখো, অ্যাক্সিলারেশনের আমাদের কারো কারোর মধ্যে একটু অ্যাক্সিলারেশনের ডিরেকশন নিয়ে কখনো কখনো কনসেপচুয়াল একটু কনফ্লিক্ট দেখা যায়। এই জন্য একটু রিক্যাপ করার চেষ্টা করব। দেখো, এখানে একটি রোডে গাড়ি মুভ করছে। যদি গাড়ির ভেলোসিটি এরকম হয় যে ভেলোসিটি ভি এবং ডিরেকশন হচ্ছে সামনের দিকে, তার মানে আমরা কিন্তু নিশ্চিত যে গাড়িটি সামনের দিকেই মুভ করছে। যদি ডিরেকশনের দিকে হতো তাহলে বুঝতাম যে গাড়িটি পেছনের দিকে আসছে। আসলে ভেলোসিটি দিয়ে কিন্তু এই বিষয়টা ইন্ডিকেট করে। ভেলোসিটি দিয়ে ইন্ডিকেট করে যে কোনো একটা অবজেক্ট কোন দিকে মুভ করতেছে। ভেলোসিটি ডিরেকশন যেদিকে, অবজেক্টটা সেদিকেই মুভ করছে। জাস্ট এতটুকুই, এবং আমরা এটা জানি। ঠিক যদি এরকম স্ট্রেট পাথ না হয়ে যদি আঁকা বাঁকা কোনো রাস্তা হয়ে থাকে, তো ধরে নাও এই নিচের আঁকা বাঁকা রাস্তা, এখানে যদি একটা অবজেক্ট, এই অবজেক্টের যদি এই পয়েন্টের ভ্যালোসিটি চিন্তা করি তাহলে দেখা যাবে তা সামনের দিকে এগোচ্ছে, এবং ভ্যালোসিটি যদি আরো চিহ্ন দিয়ে ডিরেকশন দেখাতে চাই তাহলে বোঝা যাবে যে এরকম সামনের দিকে আগাচ্ছে। একটু পরেই দেখা যাবে না, আরো অন্য কোনো একটা পয়েন্টে নিলে, যদি এই পয়েন্টে নিই চূড়ার পয়েন্টে, তখন এসে দেখা যাবে সেও সামনের দিকে ইন্ডিকেট করছে। অর্থাৎ ভ্যালোসিটির পয়েন্ট গুলো দিয়ে আলটিমেটলি সে কোন দিকে মুভ করছে এই ডিরেকশনটা ইন্ডিকেট করে। ঠিক ওই পয়েন্টের জন্য, হ্যাঁ, একটা পয়েন্ট কিন্তু খুব কম, স্মল একটা জায়গা। মনে হতে পারে যে এখানে তো আপনি দেখাচ্ছেন স্যার এটা সামনে যাচ্ছে, কিন্তু আসলে তো যাচ্ছে সে কার্ভ পথে। হ্যাঁ, তোমাদের কথা ঠিক। যদি এখানে চিন্তা করি, এই 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 পয়েন্টের যে ভেলোসিটি, সে যাচ্ছে তার স্টাইলের সামনের দিকে, তার স্টাইলের সামনের দিকে যাচ্ছে। তার ঠিক পরবর্তী অ্যাডজেসেন্ট নিকটবর্তী পয়েন্টের এখানকার অ্যারো চিহ্ন যদি এরকম একটা ডিরেকশনে হয়, তার নিকটবর্তী পয়েন্টের অ্যারো চিহ্ন ঠিক এরকম থাকবে না, হয়তো আরেকটু নিচের দিকে নেমে আসবে। তার পরবর্তী অ্যারো চিহ্ন পয়েন্ট আরেকটু নিচের দিকে নেমে আসবে। এভাবে আলটিমেটলি অনেকগুলো পয়েন্ট যোগ হয়েই এরকম একটি কার্ভ পাথের সৃষ্টি হয়, এবং অনেকগুলো ভ্যালোসিটিকে তোমরা দেখবা, এটার ভ্যালোসিটি যেমন উপরের দিকে উঠছে, পাশেরটা হয়তো আরেকটু উপরের দিকে, এত স্ট্রিপ না হয়ে অ্যাঙ্গেল কমে যাবে। আলটিমেটলি এরকম কার্ভ পাথ আমাদেরকে দিবে। তার মানে সার কথা হচ্ছে ভ্যালোসিটি দিয়ে অ্যাকচুয়ালি ইন্ডিকেট করে যে অবজেক্টটা কোন দিকে মুভ করছে, এতটুকু। ওই একটা অবস্থার মধ্যে, পার্টিকুলার ইনস্ট্যান্ট। কিন্তু অ্যাক্সিলারেশনের ক্ষেত্রে আমরা কি জানি? অ্যাক্সিলারেশনের যদি একদম চিন্তা করি, অ্যাক্সিলারেশনের ফর্মুলা যদি চিন্তা করি, তাহলে কিন্তু অ্যাক্সিলারেশন কিন্তু অ্যাকচুয়ালি একটা ভেলোসিটি দিয়ে হয় না, তাই না? অ্যাক্সিলারেশনের জন্য দুটো ভেলোসিটি লাগে। অ্যাক্সিলারেশন হচ্ছে দুটো ভেলোসিটির পার্থক্য, তাই তো নাকি? জি স্যার। তো ধরে নিলাম যে এই গাড়িটি একটা বড় স্প্যানেই চিন্তা করতেছি। ধরে নাও যে প্রথমে 10 মিটার পার সেকেন্ড ভ্যালোসিটি ছিল, একটু পরে এখানে এসে তার ভ্যালোসিটি হয়ে গেল 20 মিটার পার সেকেন্ড, এবং আমরা ডান দিকটাকেই পজিটিভ চিন্তা করছি। তাহলে এর অ্যাক্সিলারেশন আমরা কিভাবে বের করব? ফাইনাল ভ্যালোসিটি 20 মাইনাস ইনিশিয়াল ভ্যালোসিটি 10, তার সাথে যতটুকু টাইম লাগবে সেই টাইমটুকু। তার মানে এর ভ্যালু কি হবে? পজিটিভ হবে, তাই না? পজিটিভ হবে, যেহেতু ফাইনাল ভ্যালোসিটিটি বড়। আচ্ছা, তার মানে তার অ্যাক্সিলারেশন হবে কোন দিকে? পজিটিভ যেহেতু, তাই না? তার অ্যাক্সিলারেশন হবে ডান দিকে। আমি তো ডান দিকটাকে পজিটিভ চিন্তা করেছি, আর বাম দিকটাকে চিন্তা করেছি নেগেটিভ। তাহলে আমরা দেখলাম যে 10 মিটার পার সেকেন্ড ভ্যালোসিটিতে শুরু করে 20 মিটার পার সেকেন্ড ভ্যালোসিটি আসলো, তাহলে তার অ্যাক্সিলারেশন হলো পজিটিভ কোনো ভ্যালু। তার মানে তার অ্যাক্সিলারেশনের ডিরেকশন হচ্ছে ভ্যালোসিটি যেদিকে, সেদিকেই তার অ্যাক্সিলারেশনের ডিরেকশন। কিন্তু তোমরা কি জানো যে অ্যাক্সিলারেশন ডিরেকশন, এই একই গাড়ির ক্ষেত্রে অ্যাক্সিলারেশনের ডিরেকশন সবসময় যে ভ্যালোসিটির দিকেই হবে তা কিন্তু না, বিপরীত দিকেও হতে পারে। কিন্তু আমরা আমাদের জানাই। স্যার যখন আপনার মন্দন হবে আর কি, তখন হয়তো
আচ্ছা, উল্টা দিকে হবে। বুঝতে পেরেছি। তো ধরে নাও এরকম একটা কাজ হলো যে ভেলোসিটি প্রথমে 10 ছিল, পরে 5 হয়ে গেল। তাহলে এখন কিন্তু অ্যাক্সিলারেশন বের করতে গেলে আমাদের ভ্যালু কিন্তু ফাইনাল হচ্ছে 5, ইনিশিয়াল হচ্ছে 10। আর টাইম স্প্যান যা থাকুক থাকুক, এ নিয়ে আমরা ওটা করি না। তাহলে এটার ভ্যালু বের করলে হয়ে যাবে নেগেটিভ। তার মানে তখন কিন্তু অ্যাক্সিলারেশন হয়ে যাবে এরকম, উল্টো দিকে। তার মানে আমি কিন্তু একটা ব্যাপার বলতে চাচ্ছি, এবং তোমরা অনেকেই সেটা জানো, যাদের কনসেপচুয়াল কিছু কনফ্লিক্ট থাকে তাদের জন্য বলছি, যে একটা গাড়ি কোন একটা অবজেক্ট মুভ করছে, ভেলোসিটি দিয়ে শুধুমাত্র ইন্ডিকেট করে সে কোন দিকে মুভ করছে। ভেলোসিটি যদি ডান দিকে থাকে তাহলে সে ডান দিকে মুভ করছে, ভেলোসিটি যদি বাম দিকে থাকে তাহলে সে বাম দিকে মুভ করছে। আর অ্যাক্সিলারেশন দিয়ে ইন্ডিকেট করে যে তার স্পিড বাড়বে কি কমবে। যদি ভেলোসিটি যেদিকে আছে তার অ্যাক্সিলারেশনের ডিরেকশন সেদিকে থাকে, তাহলে বোঝা যাবে যে তার স্পিড আস্তে আস্তে বাড়তে থাকবে, অ্যাক্সিলারেশন। আর যদি উল্টোটা হয়, যে ভেলোসিটি একদিকে আর অ্যাক্সিলারেশনের ডিরেকশন অন্যদিকে, এই দিয়ে বোঝা যাবে ওই অবজেক্টের স্পিড আস্তে আস্তে কমে যাবে। তার মানে অ্যাক্সিলারেশনের ডিরেকশন দিয়ে শুধুমাত্র এতটুকুই ইন্ডিকেট করে স্পিড বাড়বে অথবা কমবে। অ্যাক্সিলারেশনের ডিরেকশন দিয়ে কখনোই ইন্ডিকেট করে না যে অবজেক্টটা কোন দিকে যাবে, অবজেক্টটা কোন দিকে মুভ করবে। এটি বোঝানোর জন্য শুধুমাত্র ভেলোসিটির ডিরেকশনই দরকার হয়। এই বিষয়টি তো তোমরা সবাই আশা করি বুঝতে পেরেছো, এবং যারা আগে থেকে কনসেপ্টটি ক্লিয়ার আছে তারা তো নিশ্চয়ই জানো। হ্যাঁ, কখনো কখনো দেখবা সরল দোলকের প্রবলেম করতে গেলে আমরা একটু কনফিউজড হয়ে যাই, যে একটা সরল দোলক এদিকে যাচ্ছে, তার অ্যাক্সিলারেশন উল্টো দিকে, এরকম কিন্তু কখনো কখনো কনফিউজড হয়ে যাই। তো তার মানে আমার ফাইনাল কথা হচ্ছে এতটুকুই, যে ভেলোসিটি দিয়ে ইন্ডিকেট করে অবজেক্ট কোন দিকে যাচ্ছে, অ্যাক্সিলারেশন দিয়ে ইন্ডিকেট করে অবজেক্টের স্পিড বাড়বে কি কমবে। যদি ভেলোসিটির দিকে অ্যাক্সিলারেশনের ডিরেকশন হয় তাহলে স্পিড বাড়বে, আর যদি ভেলোসিটির উল্টো দিকে অ্যাক্সিলারেশনের ডিরেকশন হয় তাহলে স্পিড কমবে। এখন কখনো কখনো আমরা ভাষাগত ক্ষেত্রে এই স্পিড বাড়ার অংশটাকে অ্যাক্সিলারেশন বলি, আর স্পিড কমা অর্থাৎ বিপরীত দিকে যদি থাকে অ্যাক্সিলারেশনের ডিরেকশন, তাকে ডিসিলারেশন বলি, হ্যাঁ, বা মন্দন বলি। কিন্তু সেগুলো ভাষাগত পয়েন্টই। যখন তুমি ক্যালকুলেশন করবে তখন কিন্তু অ্যাক্সিলারেশন মানে অ্যাক্সিলারেশনই, আইদার সে বিপরীত দিকে হতে পারে অর্থাৎ নেগেটিভ হতে পারে, বা পজিটিভ স্পিড বাড়াতে পারে, দুটো হতে পারে। কিন্তু প্রবলেম করার ক্ষেত্রে ডিসিলারেশনের কথাগুলো বা ম্যাথমেটিক্যালি ডিসিলারেশন দেখানোর কিন্তু কোনোই নাই, আইদার পজিটিভ নেগেটিভ দিয়েই ইন্ডিকেট করতে হবে। এই বিষয়টা তো আশা করি বুঝতে পেরেছো। এবং জাস্ট অ্যাক্সিলারেশন নিয়ে যেহেতু কাজ করব, তো আগে একটু রিক্যাপ করে নিলাম, আমাদের সমস্তই আগে থেকেই জানা ছিল। আচ্ছা, তো দেখো আমরা একটা প্রবলেম দিয়ে শুরু করতে চাই। তো এখানে এই প্রবলেমটা যেরকম প্রবলেমটা আমরা দেখতে পাচ্ছি, প্রবলেম আমাদের অনেকটা পরিচিতই প্রবলেম। হ্যাঁ, তারপর আমরা একটু রিডিং দিতে পারি, যে কলার এ এন্ড বি আর পিন কানেক্টেড টু বার এ বি ডি। কলার এ বি পিন কানেক্টেড করা আছে বার এ বি ডির সাথে। হ্যাঁ, আচ্ছা, এন্ড ক্যান স্লাইড অ্যালং ফিক্সড রড, এবং এগুলো মুভ করতে পারে ফিক্সড রডের অনুযায়ী এ আর বি পয়েন্ট। বুঝতেই পারছো, এই পয়েন্ট মুভ করতে পারে আইদার ডানে অথবা বামে, আর বি পয়েন্ট মুভ করতে পারে এই রড বরাবর, আইদার এইদিকে অথবা। আচ্ছা, এখন আমাদের বলা হচ্ছে নোয়িং দ্যাট এট দ্য ইনস্ট্যান্ট শোন, এই অবস্থায় দ্য ভেলোসিটি অফ এ ইজ কনস্ট্যান্ট 0.9 মিটার পার সেকেন্ড টু দ্য রাইট, অর্থাৎ এ এর ভেলোসিটি কোন দিকে, ডান দিকে, এবং তার ভ্যালু হচ্ছে 0.9 মিটার পার সেকেন্ড। ডিটারমাইন দ্য অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন বের করতে হবে অফ এবি, এই এবি রডটির অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন বের করতে হবে। তো অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন কিন্তু তোমাদের মনে আছে কিনা, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন ছিল এরকম আলফা। হ্যাঁ, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশনের সিম্বলটা ছিল আলফা, এবং তার সাথে বের করতে বলা হচ্ছে দ্য অ্যাক্সিলারেশন অফ বি, বি পয়েন্টের অ্যাক্সিলারেশন, অর্থাৎ অ্যাক্সিলারেশন এ অফ বি, বি পয়েন্টের অ্যাক্সিলারেশন। এনিওয়ে, আমরা আসলে অ্যাক্সিলারেশন নিয়ে কাজ করি নাই এর আগে, শুধুমাত্র জেনে এসেছি সেই চ্যাপ্টার 11 এর কিছু অংশ থেকে।
আমরা আগে অ্যাক্সিলারেশন বের করব না, আমরা যে কাজটি করব এই অংশটা আমরা বাদ দিই, আমরা অ্যাঙ্গুলার ভেলোসিটি বের করি। অ্যাঙ্গুলার ভেলোসিটি আমরা বের করতে পারি ওমেগা। ওমেগা নিশ্চয়ই আমরা শিখেছি, বিভিন্ন ওয়েতে শিখেছি ওমেগা বের করা, অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা। আমাদের যদিও বের করতে বলা হচ্ছে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন এবং অ্যাক্সিলারেশন অফ বি, ওই বিষয়গুলো আমরা পরে দেখব, বাট আমরা অ্যাঙ্গুলার ভেলোসিটি কিভাবে বের করেছিলাম তোমাদের মনে আছে? আমরা কিন্তু দুটো পদ্ধতি দেখেছি। প্রথম যে পদ্ধতিটি ছিল, বেটার আমরা একটু এখানে দেখি, আবার সেই পদ্ধতিগুলো একটু রিকল করি। তার মানে এখানে বলা হচ্ছে যে এ পয়েন্ট কোন দিকে মুভ করবে, ডান দিকে, তাই তো? তাহলে এ পয়েন্ট ডান দিকে মুভ করলো 0.9 মিটার পার সেকেন্ড। তাহলে এ পয়েন্ট ডান দিকে মুভ করলে বি পয়েন্ট কোন দিকে মুভ করবে? এই উপরের রড বরাবর উপরের দিকে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি বুঝে গেলাম যে এটা উপরের দিকে মুভ করবে। তাহলে এখন অ্যাঙ্গুলার ভেলোসিটি বের করার আমরা লাস্ট যে ক্লাসে বা লাস্ট দুটি ক্লাসে আমরা যে এগুলো দেখেছি, তার স্টাইলটা কি ছিল? একটা সেন্টার বের করি, ইনস্ট্যান্টিনিয়াস সেন্টার। হ্যাঁ ইনস্ট্যান্টিনিয়াস সেন্টার বের করি, সেখান থেকে আমরা এই ভেলোসিটি ডিভাইডেড বাই ওই সেন্টার থেকে ডিসটেন্স বের করে বা পজিশন যাই বলো সেটা বের করে ডিভাইড করে দিই। ঠিক আমরা এরকম করে করতাম। এই দুটো ভেলোসিটি আছে, তোমরা একটু মাইক্রোফোন গুলো বন্ধ করে দিও, হ্যাঁ? আচ্ছা, তাহলে আমরা ইনস্ট্যান্ট সেন্টার বের করতে পারি খুব সহজেই। এটার ক্ষেত্রে এই হয়ে গেল আমাদের সেন্টার, 90 ডিগ্রি করে আমরা বের করে থাকি, এবং সেন্টার বের করার পরে আমরা কিন্তু অ্যাঙ্গুলার ভেলোসিটি এভাবে বের করতে পারি যে অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা হচ্ছে, যদি ভিএ ভেলোসিটি দিয়ে বের করি তাহলে আমরা লিখবো ভিএ ডিভাইডেড বাই, ভাগ দিব কতটুকু, এখান থেকে সি থেকে এ পর্যন্ত, তাই না? ভিএ ডিভাইডেড বাই সি এ, এরকম নিশ্চয়ই আমরা দিব, তাই না? আর যদি ভিবি দিয়ে বের করতাম তাহলে এভাবে লিখবো ভিবি ডিভাইডেড বাই কোনটা, এটা সিবি না? ঠিক তো নাকি? জি স্যার। জি স্যার, ঠিক আছে। আমাদের কিন্তু আসলে ভিএ জানা আছে, তো আমরা বের করতে পারি। তো সিএ আমাদের বের করতে হবে, অর্থাৎ এই ডিসটেন্স গুলো বের করতে হবে যে ইনস্ট্যান্ট সেন্টার থেকে ভেলোসিটি গুলো কত দূরত্বে আছে। তো এই ক্ষেত্রে আমরা বের করার জন্য এটাকে ট্রায়াঙ্গেলের মতো করে ফেলতে পারি। ট্রায়াঙ্গেল হলে এটা 300 মিলিমিটার, আর এখান থেকে একটু দেখতেই পারি, এটাকে সিএ লিখলে লেখা যেতে পারে, বা এভাবে লিখলেও আমার মনে হয় তোমাদের কারো আপত্তি থাকার কথা না, যে আর অফ এ, অর্থাৎ এ পয়েন্ট কোথা থেকে, সি পয়েন্ট, এইগুলোর মানে তোমরা সমস্তই বোঝো, এবং এই বিষয় নিয়ে তোমাদের বোঝার কোনো আপত্তি নেই, যে আর অফ এ উইথ রেসপেক্ট টু সি, অর্থাৎ সি থেকে এ ডিসটেন্স বা পজিশন, যেহেতু ভেক্টর দিনই তার মানে এটা ডিসটেন্স। ওকে, তাহলে আবার এখানেও আর অফ বি উইথ রেসপেক্ট টু সি, বি এর পজিশন বা ডিসটেন্স উইথ রেসপেক্ট টু সি, সি থেকে বি এর ডিসটেন্স সি থেকে, এভাবে আমরা লিখি। আচ্ছা, তাহলে আমরা যেহেতু এইগুলো আমরা ডিটেইল এখন করব না, তোমরা সমস্ত জানো, এজন্য আমি জাস্ট শর্টকাট আগিয়ে যাব। তো এই অ্যাঙ্গেলটা 60, কিভাবে 60 এটা নিয়ে অ্যানালাইসিস এর সময় নেই, বা এখানে অলরেডি তোমরা দেখতেই পাচ্ছ এই অ্যাঙ্গেলটা 60 হবে। আর এইখানকার যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলকেও আমরা বের করতে পারি, এবং তোমরা এগুলো পারবে। এটাও 60, তাহলে দুটো যদি 60 হয় তাহলে আলটিমেটলি এটাও 60 হয়ে যাবে, এবং এই ত্রিভুজ বা ট্রায়াঙ্গেল, এটা সমকোণী, সমবাহু ত্রিভুজ। আচ্ছা সমবাহু ত্রিভুজ হয়ে যাবে, ভুল বলতেছিলাম। সবগুলো 300 মিলিমিটার হয়ে গেলে প্রত্যেকটা সাইড সমান, তাই না? ইকুয়াল সাইড, তিনটা বাহুই সমান, তার মানে এইটা 300 হলে অন্য সবগুলোই 300, মানে লিখতে পারি এইভাবে, সবগুলোই 300 এবং 0.3। তাহলে আমাদের জন্য ওমেগা বের করা খুব সহজ হয়ে গেল। ওমেগা হলো ভি অফ এ, এই ভেলোসিটি, ডিভাইডেড বাই সিএ, সিএ লিখিনি, এভাবে লিখছি আর এ বাই সি, একই কথা। তাহলে আর এ বাই সি সেটা করলাম, এবং 3 রেডিয়ান পার সেকেন্ড হয়ে গেল। আর তোমরা কিন্তু অলরেডি জানোই এটা অ্যান্টি ক্লকওয়াইজ, তাই না? ইনস্ট্যান্ট সেন্টার থেকে বোঝাই যায় এটা অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এই তো হয়ে গেল আমাদের অ্যাঙ্গুলার ভেলোসিটি বের করা। তো এই অ্যাঙ্গুলার ভেলোসিটি আমরা আগে প্রথমে যে স্টাইলটা শিখেছি, হ্যাঁ, প্রথমে যে স্টাইলটা আমরা শিখেছি সেই স্টাইল একটু করব। আমাদের প্রথম দিকের স্টাইল ছিল কেমন, এই বার নিয়ে যেহেতু কাজ করব, তাহলে বারের সাথে দুটো ভেলোসিটিকে দিলাম, যে এই ভেলোসিটি ডান দিকে মুভ করবে, আর বি ভেলোসিটি তোমরাই বলছো যে রড বরাবর উপরের দিকে মুভ করবে। আচ্ছা, ঠিক আছে, এবং এই অ্যাঙ্গেলটা 60, হ্যাঁ, এই অ্যাঙ্গেলটা কিন্তু 60।
এবার এটা কিভাবে 60 এই বিষয় নিয়ে আলোচনার বোধহয় প্রয়োজন মনে করতেছি না। তোমরা এটা বের করতে পারবে। আচ্ছা, ঠিক আছে। তো আমরা যে কাজটি করতাম, আমাদের যে কাজটি ছিল যে দুটো পয়েন্ট যেহেতু 2 ভেলোসিটিতে মুভ করতেছে, তাহলে এইভাবে তো কাজ করা কঠিন। আমরা এক কাজ করি, পুরো বারটাকে একটা ভেলোসিটিতে কোনো একটা ভেলোসিটিতে মুভ করাই। এরপরে ওই পয়েন্টকে ফিক্সড রেখে তাকে রোটেট করাবো। ঠিক এমন করতাম। যেহেতু আমাদের VA ভেলোসিটি জানা আছে, ওকে ফাইন। তাহলে পুরো বারটাকে VA ভেলোসিটি থেকে সামনের দিকে মুভ করাই। অর্থাৎ সামনের দিকে মুভ করলে এই নিচের ফিগারটিতে একটু খেয়াল করতে পারো। যে যদি সামনের দিকে মুভ করাই তাহলে রডটা এরকম একটা পজিশন চলে আসবে। এই হচ্ছে আমাদের রড হয়ে যাবে এই জায়গায়। এই রড। তো পুরো বডিকে সামনের দিকে মুভ করাবো। এরপরে এই পয়েন্টকে ফিক্স রেখে এই রডটাকে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করাবো। অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করলেই এই বি পয়েন্ট আবার ঠিক আগের জায়গাতে এই রডের মধ্যে এসে, এই রড বলতে এই কলারের গাইডের মধ্যে এসে মিশে যাবে। এনিওয়ে এটা আমরা জানি। তাহলে VA ভেলোসিটিতে মুভ করালাম। মুভ করানোর পরে আমাদের কি করতে হবে? এই পয়েন্টকে ফিক্স রেখে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে হবে। এবং অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরালে আমরা যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করাবো, তাহলে এই হচ্ছে আমাদের রোটেশনের সার্কেল হবে। এটা হচ্ছে সেন্টার। তাহলে এখানে যে ভেলোসিটিতে রোটেট করবে সেই ভেলোসিটিকে আমরা এইভাবে নরমালি লিখি, VB উইথ রেসপেক্ট টু A। অর্থাৎ বি পয়েন্টের ভেলোসিটি কোন পয়েন্টের রেসপেক্টে? A পয়েন্টের রেসপেক্টে। এবং তোমরা জানো এটা এই লাইনের সাথে 90 ডিগ্রি হবে, তাই না? যেহেতু সার্কুলার, এটা আমরা অলরেডি কিন্তু জানি যে এরকম যে সেন্টার থেকে 90 ডিগ্রির মতোই হয়। তো যদি তোমরা ভুলে গিয়ে না থাকো, আমি বিষয়টা আবার রিকল করছি। তার মানে প্রথমে আমরা মুভ করাবো পুরো বডিটাকে একটা পার্টিকুলার ভেলোসিটিতে। এরপরে সেই পয়েন্টকে ফিক্স রেখে অ্যান্টি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ যা দরকার হয়, আমাদের এখানে আমার মনে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করবে। তোমরা ক্লকওয়াইজ দিয়েও করতে পারো। আলটিমেটলি রেজাল্ট দেখবে তখন ওমেগা যেটা বের করবে মাইনাস চলে আসবে, তখন ডিরেকশন চেঞ্জ করে দিতে হবে। তো আমার মনে হচ্ছে যে এটা সামনে গেলে একে অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করাতে হবে। তাহলে এই পয়েন্টকে ফিক্স রেখে অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করাবো। আর বি পয়েন্ট যেহেতু তখন রোটেট করবে, তাহলে রোটেট করার কারণে এর ভেলোসিটিকে আমরা VB তো লিখতে পারবো না, একে লিখতে হবে যে বি পয়েন্টের ভেলোসিটি কার রেসপেক্টে? A এর রেসপেক্টে, অর্থাৎ A পয়েন্টকে বেস করে। এইগুলো বোধহয় তোমরা জানো, তাই না? এটা এই অ্যাঙ্গেলটা হবে 60, এই অ্যাঙ্গেলটাও হবে 60। ওকে, এরপরে আমাদের কি কাজ থাকে? আচ্ছা, এখান থেকে তো আমরা এই কথা বলতেই পারি যে বি পয়েন্ট উপরের দিকে চলে যাবে, বি পয়েন্টটি উপরের দিকে চলে যাবে এই কাজ করার জন্য। অর্থাৎ এই বি পয়েন্ট উপরের দিকে চলে যাবে, এটুকু পাওয়ার জন্য আমাদের কি করতে হলো? আমাদের প্রথমে পুরো বডিটাকে এই ভেলোসিটিতে মুভ করাতে হলো, VA ভেলোসিটিতে মুভ করাতে হলো। এরপরে এই পয়েন্টকে ফিক্সড রেখে আবার রোটেট করাতে হলো। তার মানে এই যে VB, বি পয়েন্ট উপরের দিকে যাবে, বা VB এই ভেলোসিটি পাওয়ার জন্য, এই ভেলোসিটিটি পাওয়ার জন্য VA ভেলোসিটিতে মুভ করালাম, প্লাস এর সাথে এই VB বাই A এই ভেলোসিটিতে আবার রোটেটও করালাম। তাহলে আমরা কিন্তু এইভাবে লিখতেই পারি যে VB ইকুয়াল, এই VB পাওয়ার জন্য কি করেছি? VA পুরো বডিকে VA ভেলোসিটি মুভ করেছি, এরপরে VB বাই A ভেলোসিটিতে সরিয়েছি। আর VB বাই A ভেলোসিটি মানেই হচ্ছে এখানে রোটেশন অ্যাকচুয়ালি। এবং এর পরের লাইন কিন্তু আমরা এইভাবে লিখি, তোমরা এটা জানোই যে VA আর VB বাই A আমরা লিখতে পারি যেহেতু রোটেশন, তার মানে ওমেগা ইনটু R, ওমেগা ইনটু R। আর R কে সরাসরি আর না লিখে একটু সাফিক্স দিয়ে দিলাম, হ্যাঁ, আর বি উইথ রেসপেক্ট টু A। বি এর পজিশন কোন জায়গা থেকে? A থেকে। এই তো হয়ে গেল। তো এই কাজ করার জন্য আমরা দুটো ওয়েতে এই সলভটা করতাম। একটা হচ্ছে যে আমরা কার্টেসিয়ান ফরম্যাটে করতে পারি, I J K এইভাবে করতে পারি। আরেকটা স্টাইল ছিল না, আমরা কার্টেসিয়ান স্টাইল করব না। ভেক্টরের সাম করার জন্য আমাদের একটা পাওয়ারফুল টুল রয়েছে, তা হচ্ছে ভেক্টর ট্রায়াঙ্গেল, তাই না? তাহলে আমরা ভেক্টর ট্রায়াঙ্গেল দিয়েও করতে পারবো। আমরা একটু ভেক্টর ট্রায়াঙ্গেল দিয়ে ট্রাই করি। ভেক্টর ট্রায়াঙ্গেলের ওয়েটা ছিল আমাদের প্রথমে ভ্যালোসিটি গুলো প্লেস করতে হবে, এমন ভাবে প্লেস করতে হবে যেন এইটাকে স্যাটিসফাই করে। হ্যাঁ, এটাকে কখন স্যাটিসফাই করবে? এই এরকম আছে, দেখো, এটা একটা, এটা একটা,
এইটা একটা, এটা হচ্ছে এ, এই অংশটা হচ্ছে বি এবং এই অংশটা হচ্ছে সি। এখান থেকে কি লিখতে পারবো বলতে পারবা কেউ? বি ইকুয়াল টু এ প্লাস সি a plus sir a plus b is equal to c তার মানে এ ভেক্টর plus b ভেক্টর নোটেশন দিচ্ছি না, হ্যাঁ আমার আসলে বারবার এটা দেওয়া একটু কঠিন। আচ্ছা এতটুকুর জন্য অন্তত দিই, এ প্লাস বি ইকুয়াল কি বললাম? সি। c সি। আচ্ছা দেখো সব ওরকম বলছে, সবাই কি ঠিক মনে করতেছে? ঠিক আছে স্যার এটা। তার মানে যে দুটো অ্যারো চিহ্ন একই অর্ডারে থাকবে, এই শুরু হলো শেষ হলো আবার শুরু হলো শেষ হলো, এই দুটোকে যোগ করলে যা বিপরীত অর্ডারে আছে সেটাকে পাওয়া যায়, এই তো কনসেপ্ট। তাহলে আমরা আমাদের ভেলোসিটি গুলোকে সাজাতে পারি। ভেলোসিটি গুলোকে সাজাই, আমাদের তো তিনটা ভেলোসিটি আছে, ভিএ আছে, ভিবি আছে এবং তার সাথে এই যেটা আছে ভিবি বাই এ। তাহলে তিনটাকে এমন ভাবে সাজাই যেন এরকম হয়। এই দেখো আমি এভাবে সাজিয়েছি, ভিবি ভিবি যে স্টাইলে আছে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে, তারপরে তাকে 60 ডিগ্রি অ্যাঙ্গেলেই রাখলাম। আর ভিএ ডান দিকে, ভিএ কেও ডান দিকে দিলাম। আর ভিবি বাই এ তাকে যে ডিরেকশন আছে সেই ডিরেকশনে দিলাম। তাহলে এখন কি বলতে পারবো? এটা কি বলতে পারবো যে ভিএ আর ভিবি বাই এ দুটো কিন্তু একই অর্ডারে আছে, তাহলে ভিএ আর ভিবি বাই এ যোগ করলে বিবি হবে। ভিবি পাওয়া যাবে, তাই না? bb তার মানে আমার এই কথা কিন্তু স্যাটিসফাই হলো যে ভিএ যোগ ভিবি বাই এ ইকুয়াল ভিবি, রাইট? এই ডিরেকশনটা, এই অ্যারো চিহ্ন ডিরেকশনের মাধ্যমে কিন্তু আমরা এই অংশটা করে ফেলেছি। এই কাজই আমরা কার্টেসিয়ান ফরম্যাটে হলে আইজে কে দিয়ে করতাম, কিন্তু এখানে আইজে কে দিয়ে করলাম না, ট্রায়াঙ্গেল করে করলাম, এক কথা, ভেক্টরের সাম। তাহলে এটা যেহেতু হয়ে গেল এবং এগুলো আমরা আগেও করে আসছি, যেহেতু মাঝখানে অন্য অন্য পোর্শনের ক্লাস ছিল, তো একটু রিকল করার জন্য আবার এই কাজটা করছি। তো দেখো তাহলে আমরা এখন অ্যাঙ্গেল গুলো বসিয়ে দিব, এই অ্যাঙ্গেল গুলো অ্যানালাইসিস করে তোমাদের এখন টাইম আমরা কিল করতে চাচ্ছি না, হ্যাঁ আমাদের টাইম কিল না হোক, বেটার আমি বসিয়ে দিই। এটা 60 ডিগ্রি, তোমরা বুঝতেই পারছো এখান থেকে আনা, হ্যাঁ, এবং এটাও 60 ডিগ্রি, এই অংশটাও 60 ডিগ্রি এখানে, এবং এই অ্যাঙ্গেলটাও 60 ডিগ্রি, ওকে, স্ট্রেইটের সাথে। তাহলে 60 ডিগ্রি দুটো 60 ডিগ্রি হলে এটাও 60 ডিগ্রি হয়ে যাবে। তো এক্ষেত্রে তোমরা সমবাহু ত্রিভুজের থিওরি অ্যাপ্লাই করতে পারো, বা এরকম ভাবে লিখতে পারো ভিএ বাই সাইন 60, ভিবি বাই সাইন 60, ভিবি বাই এ বাই সাইন 60, এভাবে করলে আলটিমেটলি ভিবি বাই এ 0.9 বের হয়ে যাবে। ভিবি প্রত্যেকটাই 0.9 বের হবে। আমাদের ভিবি বাই এ কেন দরকার? কারণ আমাদের টার্গেট হচ্ছে ওমেগা বের করা, আর ওমেগা বের করতে হলে ভিবি বাই এর মধ্যেই কিন্তু আসলে এই ওমেগার বিষয়টা কিন্তু আছে। তো আমরা কিন্তু আসলে এই অ্যারো চিহ্ন দিয়ে দিয়ে কিন্তু শিখছি না, আমরা ট্রায়াঙ্গেল করে করছি, ভেক্টর আমরা ঠিক রাখছি, আমরা শুধুমাত্র ভ্যালু আলাদা বের করছি, ডিরেকশন আলাদা বের করবো। ভিবি বাই এ 0.9 এবং এর ডিরেকশন আমরা জানি কোন দিকে, এরকম একটা দিকে, এবং সেটা অ্যাঙ্গেল কত? 60 ডিগ্রি, এই বিষয়ে আমাদের জানা আছে। ওকে, তাহলে এখন স্যার বলো। ভিবি এর ডিরেকশন যেটা দিলেন এটা একটু আবার দেখি। ভিবি বাই এই যে যে ডিরেকশনে আছে, এখানে আমরা যা দেখতে পাচ্ছি যে হরাইজন্টালের সাথে 60 ডিগ্রিতে আছে, তাহলে এটা ডিরেকশন যদি দেই, ভ্যালু তো দিয়ে দিয়েছি 0.9, তাহলে ডিরেকশন যদি দাও তাহলে এই ডিরেকশন হয়ে গেল এটা 60, শেষ, আলাদা কোনো ডিরেকশন নেই। এটা তো মনে হচ্ছে স্যার এটা bb ডিরেকশন স্যার এটা ভিবি ডিরেকশন bb কিন্তু bb বাই এ তো স্যার উল্টা হবে। উল্টা হবে স্যার। তাহলে তোমরা ক্লাসে আসো এখনো নাকি? জি স্যার। ছিলাম যে ক্লাসেই নেই। আচ্ছা তাহলে আমি ভুল করতেছি, কোথায় হবে ডিরেকশন? ডিরেকশন হবে এরকম, তাই না? আচ্ছা জি স্যার এখন ঠিক আছে, এবং এটা 60 এখন ঠিক আছে স্যার। জি স্যার এখন ঠিক আছে। Anyway, এই বিষয়গুলো তো তোমরা করেই আসছো, আমি অত ডিটেইলে যাচ্ছি না, যেহেতু এই প্রবলেম সলভ করা, এইটা প্রবলেমের এই ওমেগা বের করা আমাদের টার্গেট না। আচ্ছা তাহলে আসো এখান থেকে আমরা কিন্তু আলটিমেটলি খুব সহজেই ভিবি বাই এ 0.9 পেলাম, এবং আরবি বাই এ, এই আরবি বাই এ হচ্ছে এটা বি উইথ রেসপেক্ট টু এ থেকে বি এর দূরত্ব, এটা হচ্ছে মোটামুটি 300 mm, তাই না? 300 mm মানে হচ্ছে 0.3। তো সেখান থেকে আমরা 3 রেডিয়ান পার সেকেন্ড পেয়ে গেলাম, এবং এই কাজটা যে আমরা করলাম আমরা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ ধরে করেছি, এবং রেজাল্টও দেখেছি কত এসেছে, পজিটিভ। তার মানে আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ ধরা ঠিক আছে। যদি এটা 3 না এসে -3 আসতো, তখন আমরা চিন্তা করতাম না, আমরা যে অ্যান্টি ক্লকওয়াইজ ধরেছি এই বিষয়টি ঠিক নেই, আসলে হবে ক্লকওয়াইজ, এরকম হতো, কিন্তু সেরকম হয়নি, পজিটিভে এসেছে, তাহলে আমরা এটাকে অ্যান্টি ক্লকওয়াইজ দিতে পারি। ওকে, এভাবে তো আমরা করেছি আগে, তাই না, প্রথম দিকের প্রবলেমগুলো? জি স্যার। আচ্ছা
এই প্রবলেমটা আবার আইজেকে দিয়েও করেছি। আমরা দেখেছি যে আইজেকে দিয়ে করলে একটু মাথা ব্যথা কমে যায়। কেমন? যে এখানে তো খুব সিম্পল মনে হচ্ছে। হ্যাঁ বলো। হ্যালো স্যার। হ্যাঁ প্লিজ হ্যালো বলো, প্লিজ আমি শুনতে পাচ্ছি। তোমার কথা আসলে আমি স্পষ্ট বুঝতে পারছি না। আচ্ছা স্যার এই কোণের মানটা একটু দেখা দিলে বেটার হতো একটা। কোনটা? এই 60 গুলো? কোন অ্যাঙ্গেলটা তুমি জানতে চাচ্ছ? ভিবি বাই এ এর অ্যাঙ্গেলটি? কানেকশন ডিসকানেক্টেড হয়ে গেল। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার, আমরা শুনতে জি, স্যার। পাচ্ছি। আচ্ছা ওর বোধহয় ডিসকানেক্ট। আচ্ছা থাক, আমরা এগোই। ও বোধহয় কোনো একটা অ্যাঙ্গেল জানতে চাচ্ছে। আচ্ছা ও আসলে আমরা আবার অ্যাঙ্গেল দেখাই দেবো। অ্যাঙ্গেল নট সো হার্ড। এটা 30 ডিগ্রি, তাহলে এখানে এখন কোণ হিসেবে 30 ডিগ্রি, তাহলে পুরোটা যেহেতু 90 তার মানে জি এটা স্যার। শেষ। এখানে আর কিছু নেই, কোনো রকেট সায়েন্স নেই অ্যাঙ্গেল বের করা। আচ্ছা ঠিক আছে, ও কানেক্টেড হলে আমরা ওর প্রশ্নটি শুনবো। তো দেখো এই আইজেকে দিয়ে কিন্তু আমরা আসলে করতে পারি, এবং আইজেকে দিয়ে করলেই ভেক্টর নোটেশন গুলো এভাবে দিয়ে দিয়ে আমরা নরমালি একদম এক্সাক্ট ব্যবহার করে থাকি। যাই হোক, তাহলে আইজেকে দিয়ে করলে আমাদের কি করতে হয়? আমরা করব না সম্পূর্ণ, জাস্ট একটু দেখাচ্ছি। আইজে দিয়ে করতে চাইলে আমাদের আগে এরকম কোঅর্ডিনেট দিতে হবে। তো আমার কোঅর্ডিনেটে আমি ডান দিকটাকে পজিটিভ ধরেছি, উপরের দিকটাকে পজিটিভ ধরেছি। ডান দিকে এক্স পজিটিভ, উপরের দিকে ওয়াই ডিরেকশন পজিটিভ। আর জেড ডিরেকশন তোমরা জানো যে ডিসপ্লে থেকে আমাদের মুখের দিকে পজিটিভ, এটা দেখাচ্ছি না। তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে ভিবি ইকুয়াল ভিএ প্লাস ভিবি বাই এ। এখানে আমরা প্রত্যেকটাকে আলাদা আলাদা করে বসাবো। ভিবি ভিবি বসাবো। ভিবির এই অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি। হ্যাঁ, তাহলে অ্যাঙ্গেল যদি 60 ডিগ্রি হয়, তাহলে ভিবি কে আমরা কিভাবে লিখতে পারি? এটা 60 এবং এটা 60, বারবার বলতেছি না, একবারে এখানে নিয়ে আসলাম। ওকে, তাহলে ভিবি কিভাবে লিখতে পারি? ভিবি এর ভ্যালু কত? ভ্যালু জানি না, তাহলে ভিবি এর ভ্যালু মনে করে নিলাম ভিবি। ওকে, তাহলে আমরা লিখি ভিবি cos 60 তার সাথে আই, আর ভিবি sin 60 তার সাথে জে। ঠিক তো? জি স্যার। আচ্ছা, তাহলে ভিএ বের করো। জি স্যার, বুঝতে পারছি। ভিএ ইকুয়াল কি 0.9 আই, তাই না? ভি এর ভ্যালু হচ্ছে 0.9, জি স্যার। ডিরেকশন হচ্ছে ডান দিকে 0.9 আই। আর ভিবি বাই এ, ভিবি বাই এর ভ্যালু জানি না, তাহলে ভ্যালু যেহেতু জানি না, ওর ভ্যালু ধরে নিলাম ভিবি বাই এ। তাহলে ভিবি বাই এ cos 60 মাইনাস আই হবে, কেননা বুঝতেই পারতেছো না, বাম দিকে। চলে যায়। আর ভিবি বাই এ sin 60 করলে উপরের দিকে চলে যাবে, যা মোটামুটি আমাদের স্টাইলেই আছে। এরপরে এই তিনটা তো হয়ে গেল, এগুলো একটু করে ফেলি। ওমেগা আর আরবি বাই এ, আরবি বাই এ যদি হয়, আরবি বাই এ এই পর্যন্ত কত? 300 mm, তাই না? 300 মিলিমিটার। কিন্তু আমরা যখন এই আইজেকে স্টাইলে করব, আমাদের তো এরকম বাঁকা 300 মিলিমিটার দিয়ে আমাদের লাভ নাই। আমাদের তো দরকার এক্স কম্পোনেন্টের দিকে কত আর ওয়াই কম্পোনেন্টের দিকে কত। তাহলে এও একই কাজ একইভাবে করা যায়। এই যে এরকম, যে আরবি বাই এ ভেক্টর হচ্ছে 0.3 cos 30, যেহেতু এটা 30 ডিগ্রি, এটা হচ্ছে 0.3 cos 30 আই প্লাস 0.3 sin 30 জে, যেমনটা আমরা এর আগে করে আসছি। এই তো হয়ে গেল। আরবি বাই এই বাঁকা 0.3 মানে 300 mm যদি নরমালি আমরা ভ্যালু বের করতাম, সেক্ষেত্রে আমাদের হেল্প হতো। কিন্তু যেহেতু আইজে কে ফরম্যাটেই নিয়ে আসছি, তাহলে আমাদের শুধুমাত্র এক্স কম্পোনেন্ট ওয়াই কম্পোনেন্ট দরকার। অন্য কোনো কম্পোনেন্ট ইনক্লাইন বাঁকা এগুলো দিয়ে আমাদের কিছু আসবে যাবে না, হেল্প হবে না অ্যাকচুয়ালি। আচ্ছা, তাহলে আর ওমেগা, ওমেগা ধরেছি অ্যান্টি ক্লকওয়াইজ, এবং তোমরা জানো এই রাইট হ্যান্ড রুলের মাধ্যমে যে ওমেগার ভ্যালু তো জানি না, তাহলে লিখলাম ওমেগা ভেক্টর ইকুয়াল ভ্যালু হচ্ছে ওমেগা আর ডিরেকশন হচ্ছে কে। শুধু পজিটিভ কে দিয়ে ইন্ডিকেট করে অ্যান্টি ক্লকওয়াইজ, রাইট হ্যান্ড রুলের মাধ্যমে। এটা কিন্তু আমাদের জানা আছে, এখন আর রাইট হ্যান্ড রুল আলোচনা করতে চাচ্ছি না। আর যদি মাইনাস ওমেগা মাইনাস কে লিখতাম, তাহলে কিন্তু ক্লকওয়াইজ ডিরেকশন। তোমরা রাইট হ্যান্ড ডান হাত প্লেস করে
ভেরিফাই করতে পারো। আচ্ছা, তাহলে এই হয়ে গেল আমাদের সব। তাহলে আমরা এখন ফর্মুলাটা লিখবো, ভিবি ইকুয়াল ভিএ ভিবি বাই এ। এরকম যদি ফর্মুলা লিখি তাহলে বাম পাশে ভিবির পরিবর্তে এই অংশগুলো লিখি, ভি এর পরিবর্তে এগুলো সব বসিয়ে দিই। এই খুব সিম্পলি বসিয়ে দিলাম যে ভিবি কজ 60 বাম পাশে থাকলো, আর ডান পাশে ভি এর জায়গাতে 0.9 থাকলো, আর ভিবি বাই এর জায়গাতে, এগুলো আমরা জাস্ট বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরের কাজটাও নিশ্চয়ই তোমরা জানো কি করতে হয়। আই এর কম্পোনেন্ট গুলো আলাদা লিখতে হয়, জে এর কম্পোনেন্ট গুলো আলাদা লিখতে হয়। আই এর কম্পোনেন্ট গুলো আলাদা লিখলে আমরা কি পাবো, বাম পাশে পাবো ভিবি কস থিটা, আর এই পাশে আই এর কম্পোনেন্ট আছে 0.9 আর মাইনাস ভিবি বাই এ কস 60, এই একটা ইকুয়েশন পাবো। আর যে কম্পোনেন্ট গুলো যদি আলাদা লিখি তাহলে পাবো ভিবি সাইন 60, ও ডান পাশে শুধু এটা ভিবি বাই এ সাইন 60, এই দুটো পাবো, দুটো ইকুয়েশন পাবো। ক্যালকুলেটর চাপ দিলেই দুটো ইকুয়েশন থেকে ভ্যালু বের হয়ে যাবে। ভ্যালু বের হয়ে গেলে আমরা ভিবি বাই এর ভ্যালু পাবো। ভিবি বাই এ ইকুয়াল তো আমরা জানি যে ভিবি বাই এ ইকুয়াল ওমেগা ইন্টু আর বি বাই এ। তো তোমরা জানো এখানে ভিবি বাই আমরা যাই পাই তা দিয়ে কিন্তু আবার এই যেখানে বসাতে হবে। ভিবি বাই এর ভ্যালু পেলে যদি ভ্যাক্টরি নিতে চাই তাহলে এই ভিবি বাই এ তার সাথে cos 60 করে আই, ভিবি বাই এর যে ভ্যালু ধরে নাও এটা 5 হলো, তাহলে 5 sin 60 জে, এভাবে আনতে হবে। এনে ওমেগা তো আছে ওমেগা কে, আর আর বি বাই এ আবার বসাতে হবে। তখন আবার এই ক্রস প্রোডাক্টটি করে আইজে কে দিয়ে একটা বড় বা ছোটখাটো যাই হোক একটা ইকুয়েশনের মতো আসবে, সেখান থেকে আমরা আই এর কম্পোনেন্ট আলাদা, জে এর কম্পোনেন্ট আলাদা করব। হ্যাঁ, সরি আমার একটু হয়ে গিয়েছিল, ওই কোন একজন পার্সন এসেছিল। তো ঠিক আছে, আমরা যেভাবে আগাচ্ছি তোমরা কি বুঝতে পারতেছো যে আইজে কে দিয়ে আমরা কিভাবে করতাম? জি স্যার। আইজে কে দিয়ে কিন্তু জাস্ট আইজে সবগুলোকেই আইজে কে স্টাইলে নিয়ে এসে, এটি ছিল আমাদের কাজ, যে সবগুলোকে আইজে কে স্টাইলে নিয়ে আসা, নিয়ে আসার পরে এই কোয়েশনগুলোর মধ্যে বসানো। যদিও এখানে আইজেকে গুলো একটু দেখতে বড় মনে হচ্ছে, কমপ্লেক্স মনে হচ্ছে, এবং তোমরাও এক্সপিরিয়েন্সড, আমরাও দেখেছি একসাথেই যে কোনো প্রবলেমের ক্ষেত্রে আইজেকে দিয়ে করাই বেটার কোনো প্রবলেমের ক্ষেত্রে। কেননা এই ক্ষেত্রে সুবিধা হচ্ছে যে আইজেকে দিয়ে করলে আমাকে ডিরেকশন নিয়ে চিন্তা করতে হয় না, যে একটা ট্রায়াঙ্গেল ড্র করতে গেলে কোন কোন জায়গায় কত ডিগ্রি অ্যাঙ্গেল ভাবার বিষয়টা থাকে না তখন। তো যেভাবে তোমাদের সুবিধা হয় করতে পারো, আইজেকে দিয়েও করতে পারো, ওই আগে যে স্টাইল দেখালাম সেভাবে করতে পারো। এভাবে কিন্তু আমরা এখানে ওমেগা আসলে আনতে পারি, বের করতে পারি। তাহলে দেখো আমরা কিন্তু তিনটা স্টাইল, অ্যাকচুয়ালি দুইটাই স্টাইল, যে স্টাইলটা লাস্ট আমরা করেছি এই ইনস্ট্যান্টেনিয়াস সেন্টার অফ রোটেশন দিয়ে করা, খুব সহজেই যদিও হয়ে যায়, এবং আমরা অন্যান্য ক্লাসেও তোমাদের বলেছি যে ইনস্ট্যান্টেনিয়াস সেন্টার অফ রোটেশন একটা শর্টকাট প্রসেস, বাট এর কিছু লিমিটেশন আছে, এই সব জায়গায় একে ব্যবহার করা যায় না। আচ্ছা, তাহলে তারপরে আমরা দেখলাম আমাদের যেই কনভেনশনাল স্টাইল করা, যে প্রথমে ট্রান্সলেশন প্লাস রোটেশন মিলিয়ে প্লেন মোশন করা, সেভাবে আমরা ওই ট্রায়াঙ্গেল করেও করতে পারি, অথবা এই কার্তেশিয়ান ফরম্যাটে আইজে করে কে দিয়েও করতে পারি। তো এই দুটো ওয়েতেই সব একই প্রসেস। তো এই যে এখন যে কাজগুলো আমরা করলাম, আচ্ছা তার আগে বলো তোমরা কি এগুলো তো আগের পড়া ছিল, তোমরা কি ক্যাপচার করতে পেরেছো? আমি কিন্তু খুব ডিটেইল দেখাইনি, জাস্ট স্কিপ করে চলে গেছি। জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। তোমরা এগুলো পড়েছো, এখন হয়তো একটু মাথা থেকে সরে গেছে, কয়েকটা ক্লাস হয়তো এখান থেকে ছিল না, বাট আবার তোমরা রিকল করলে ওগুলো পাবে। তো দেখো আমরা দুইটা যে স্টাইল দেখলাম, একটা হচ্ছে যে উপরেরটা, যা আমরা প্রথম দিকে শিখেছি, যে প্লেন মোশনকে ডিফাইন করার জন্য প্রথমে ট্রান্সলেশন তারপরে রোটেশন, এই দুটোকে যোগ করে প্লেন মোশন করা, দ্যাটস গুড। এবং সেকেন্ড যেই অপশনটা আমরা লাস্ট ক্লাসগুলোতে দেখেছি, যে ইনস্ট্যান্ট সেন্টার বের করে করা। ইনস্ট্যান্ট সেন্টার বের করলেও তোমরা জানো যে সেন্টারটাও ফিক্স থাকে না, একটু পরপরই চেঞ্জ হয়ে যায়, কোন একটা পার্টিকুলার ইনস্ট্যান্টের জন্য করা যায়। এই দুইটা প্রসেসের ক্ষেত্রেই কাজ করা যায় ফাইন,
কিন্তু ইনস্ট্যান্ট সেন্টারের ক্ষেত্রে তোমরা দেখবে এই ভেলোসিটি জাস্ট বের করা যায়। এই আমার ওমেগা দরকার, বের করতে পারবো। কোন একটা পয়েন্টের ভেলোসিটি দরকার, বের করতে পারবো। ভেলোসিটি বের করার জন্য ইনস্ট্যান্টিনিয়াস সেন্টার অফ রোটেশন দিয়ে কাজ করা যেতে পারে, কিন্তু অ্যাক্সিলারেশনের ক্ষেত্রে ইনস্ট্যান্টিনিয়াস সেন্টার অফ রোটেশন দিয়ে হবে না আসলে। অ্যাক্সিলারেশন নিয়ে যদি আমরা কাজ করতে চাই, অ্যাক্সিলারেশন নিয়ে কাজ করার জন্য আমাদের আগের ফরম্যাটে ফিরে যেতে হবে। তো কিভাবে আমরা একটু সামনে আগালেই বুঝতে পারবো। তো দেখো এখানে আমরা যে দুটো পদ্ধতি, দুটো প্রবলেমটা দেখে আসলাম, তা দিয়ে কিন্তু আমরা এমনটাই চিন্তা করেছি। কি চিন্তা করেছি? যে এই পয়েন্ট ডান দিকে যাবে, আর তোমরাই বললে বি পয়েন্ট উপরের দিকে যাবে, বা আমারও তাই মনে হয়েছে। দ্যাটস গুড। কিন্তু আমরা কিন্তু চিন্তা করি নাই যে এই পয়েন্ট ডান দিকে যাবে, ফাইন, কিন্তু এই পয়েন্টের এখন যত ভেলোসিটি আছে, একটু পরে এই পয়েন্টের ভেলোসিটি বাড়বে না কমবে, অর্থাৎ এই পয়েন্টে কি অ্যাক্সিলারেশন থাকবে কি থাকবে না। বি পয়েন্টের কি অবস্থা হবে? বি পয়েন্টে কি অ্যাক্সিলারেশন থাকবে? অর্থাৎ বি পয়েন্ট এখন 10 মিটার পার সেকেন্ডে মুভ করছে উপরের দিকে, একটু পরেই সেটা 20 বা 15 অথবা শুধু 5 অথবা শুধু 2 হয়ে যাবে কিনা, এই বিষয়গুলো কিন্তু আমরা এতদিন আলোচনা করি নাই। তার মানে আমাদের প্লেন মোশনে যত আলোচনা ছিল তার সবই ছিল কনস্ট্যান্ট ভেলোসিটিকে ঘিরে, অর্থাৎ আমরা ধরেই নিয়েছি যে ভেলোসিটি হচ্ছে কনস্ট্যান্ট। এই যে এ পয়েন্ট মুভ করছে ওই ভেলোসিটিতেই মুভ করছে, বি পয়েন্ট মুভ করছে ওই একটা পার্টিকুলার ভেলোসিটিতে মুভ করছে। কিন্তু আমাদের আজকের যে আলোচ্য বিষয় আমরা জানিয়ে ডিসকাস করব, তা হচ্ছে আমরা এ পয়েন্ট বি পয়েন্টের অ্যাক্সিলারেশন নিয়ে চিন্তা করব, অর্থাৎ ভেলোসিটি চেঞ্জ হচ্ছে এই বিষয়টা চিন্তা করব। তো ভেলোসিটি যদি চেঞ্জ হয়, তাহলে ইনস্ট্যান্ট সেন্টারে যদি আমরা কাজ করতে যাই, বলো প্লিজ। স্যার আমরা তো এখানে দেখা যাচ্ছে যে এ আর বি দুটো কলার তো একই রডের সাথে কানেক্ট করা আছে, কিন্তু দেখা যায় যে স্যার দুইটার ভেলোসিটি আলাদা হয়। স্যার এটা হওয়ার কারণ কি? এটা তো খুব স্বাভাবিক না, কেননা একটু ঝামেলা, মানে প্র্যাকটিক্যালি না দেখাতে পারলে মনে হচ্ছে যে আসলে এ যত দূর যাবে ওইটা তো তত দূরই যাওয়ার কথা, কিন্তু বিষয়টা এমন না। একটু প্র্যাকটিক্যালি যদি তোমাদের একটা মেকানিজম দিয়ে দেখানো যেত তাহলে হয়তো আইডিয়া পেতে ভালো। কিভাবে বলা যেতে পারে? একই হওয়ার কথা, কারণ স্যার যেহেতু একটা লিংক করা আছে একই রডের সাথেই। না, বিষয়টা এমন না, আসলে কি হবে না। তোমাদের কোনো আইডিয়া আছে কারো? আমি কিভাবে উদাহরণ দিলে ও বিষয়টা ক্যাপচার করতে পারবে? একবার মেকানিজম প্র্যাকটিক্যাল থাকলে তখন তুমি নিজে একদম চোখ দেখে বিশ্বাস করতে পারতা যে না, ডিরেকশন সেম হইলে এটা হইতো, কিন্তু ডিরেকশন তো সেম না। এটা তো একটা জাস্ট কথা যে হয়তো, কিন্তু প্র্যাকটিক্যালি ওকে আমরা কিভাবে বোঝাতে পারি যে আসলে এরকম হওয়ার চান্স হয়তো আছে, না হওয়ার চান্সই বেশি। কোন একটা ট্রায়াঙ্গেলের ওইতে আমরা বলতে পারবো। আচ্ছা, এইভাবে যদি চিন্তা করি, একটা সমকোণী ত্রিভুজকে চিন্তা করো। আচ্ছা, আমরা একটু প্র্যাকটিক্যালি চিন্তা করি। এটা যদি 10 হয়, এটা যদি 10 হয়, আর এটা ধরে নাও 30 ডিগ্রি, 30 ডিগ্রি, তাহলে এই লেন্থটা কত হবে? 10 cos 30 না? জি স্যার। কত মোটামুটি 10 cos 30? আচ্ছা, আমরা ওর বিষয়টা একটু অ্যানালাইসিস করে দেখি। cos 30 না 10, আমার কাছে cos 30, এটা হচ্ছে মোটামুটি 8.66। হ্যাঁ, 8.66। আর এটা কত হবে? 10 sin 30, 5 এর মতো, তাই না? 5, এই হ্যাঁ, sin 30 5। তাহলে ধরে নিলাম আমরা এটা এখানে চলে আসলো, এই জায়গাতে চলে আসলো, আর এটাও ঠিক কতটুকু গেল আমি জানি না, জানি যে এটা জায়গায় চলে আসবে আর এটা যাবে আর একটু উপরে যাবে, তাই না? আমরা একটু মিলিয়ে দেখি কতটুকু যায় আসলে। এটা এই জায়গায় আসবে, এই জায়গা পর্যন্ত আসবে। এই বাঁকা রডটা টেনই আছে, হ্যাঁ,
এটা ধরে নাও এখান থেকে 2.66 কমে গেল। 2.66 কমে গেলে এই অংশটুকু কত হবে? এখান থেকে 2.66 6 হবে। 4 তাহলে 6, এটার মনে করলাম 6। ওকে, আর এই বাঁকা ডট 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 লাইন এটা হচ্ছে কত? 10। জি স্যার। ডট ডট লাইন হচ্ছে 10। আচ্ছা, অ্যাঙ্গেল জানতে হবে না? অ্যাঙ্গেল কত? অ্যাঙ্গেল একটা ধরে নিই, 45 হলে কেমন হয়? 45 হবে না বেশি? 60 হয়ে যাবে। জি স্যার 60 এর মতো। ফিগার দেখে 60 মনে হচ্ছে। তো ধরে নিলাম, ধরে নাও 60 হলো, সরে গিয়ে এটা 60 হয়ে গেল অ্যাঙ্গেলটা। তাহলে আমরা ভূমি জানি, ভূমি হচ্ছে 6 আর অতিভুজ হচ্ছে 10, আর অ্যাঙ্গেল কত? 60। 60 হলে কি এটা 6 হবে? হবে না তো, 60 হলে তো 6 হবে না। আচ্ছা, অ্যাঙ্গেল তো আমরা বেরি করতে পারি, তাই না? এটা কিভাবে দিব? এরকম থিটা ইকুয়াল cos ইনভার্স cos ইনভার্স কত বললাম? 6/10। 56.12 তাই কি? 6/10 cos ইনভার্স 53.13। এটা হচ্ছে 60.13। তাহলে এখন বলো তো এটা কত? এই অংশটুকু এটা কত? অ্যাঙ্গেল তো পেয়ে গেলাম, এখন কত হবে? সাইন করে দেই, 10 sin 53.13, 10 sin 53.13। 8 হবে। 8 এর মতো হবে, তার মানে 8 এর মতো হবে। আর তাহলে এই অংশটুকু কত? 3 স্যার। 3। তাহলে কি হলো আলটিমেটলি? আলটিমেটলি এটাই হলো যে এখানে যদি 2.66 সরে, এখানে সরে যাবে কতটুকু উপরের দিকে? 3। তুমি শুনতে পাচ্ছ তোমরা আমার কথা? জি স্যার, শুনতে পাচ্ছি। অফ করে দিই, সাউন্ড পাচ্ছি। আচ্ছা, তার মানে বুঝতে পারলাম যে এই কর্নার থেকে 2.66 সরে গেলে ঠিক আছে স্যার। মাইক্রোফোন স্যার আপনি মিউট করে দেন। ফজলে রাব্বি মিউট করে নাও। আসলে করে দিয়েছে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তার মানে এই দিকে 2.6 সরে গেলে উপরের দিকে সরে যাচ্ছে কত? 3। তাই তো, তাহলে তো ঠিকই থাকলো। এখন যদি এই ডিসটেন্স সরে যাওয়ার তার সাথে তুমি টাইমের চিন্তা করো, ডিসটেন্স বাই টাইম, আলটিমেটলি কি হবে? ভেলোসিটি হবে না? ধরে নাও এই কাজটি তোমরা মাইক্রোফোনটি অফ করতেছো না। স্যার মিউট করে দেন সবাই। আপনি মিউট। বারবার একটু তোমাদের কাউকে দায়িত্ব দিন। এতদিন ক্লাস করো, মাইক্রোফোন মিউট করতে পারো না? আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন দেখো, বারবার স্লাইড চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এই কথা তো বুঝতে পারলাম যে একদিকে 2.66 সরলে অন্যদিকে সরে যায় কত? 3 সরে যায়। এক কর্নার যদি 2.66 মুভ করিয়ে আনি, অন্য কর্নার সরে যায় 3। তাহলে এই সরে যাওয়ার মানেই তো আসলে যদি এটাকে 1 সেকেন্ডে চিন্তা করো, তাহলে ভেলোসিটি হবে কত? 2.66 মিটার পার সেকেন্ড। তাহলে এই দিকের ভেলোসিটি হবে 2.66 মিটার পার সেকেন্ড, আর উপর দিকে ভেলোসিটি হবে কত? যদি 1 সেকেন্ডে এই কাজটি হয়ে থাকে 3 মিটার পার জি সেকেন্ড। স্যার। এখন ঠিক আছে কথা যে দুদিকে একরকম হয় না। জি স্যার। এই কর্নার পয়েন্টটা এইটা দিকে যদি কলার মনে করো, এই কলার যদি 2.66 এ ডানে মুভ করে, তাহলে এই কলারটি 2.66 এ উপরে মুভ করে না, এটা অন্য একটা ভেলোসিটিতে মুভ করে। তাহলে কি ক্লিয়ার? এই যে প্রশ্ন করেছিলা তুমি কি ধরতে পারলা বিষয়টা নাকি? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, তার মানে হয়তো হতেও পারে, ইট ডিপেন্ডস অন অ্যাঙ্গেল। আসলে অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে যায়, তো এই জন্য ভেলোসিটি আলাদা হয়। তার মানে এটা আমরা বলতে, আবার শুধু তাই না, এই যে যে এখানে বলতেছি না যে এ পয়েন্ট ডানে যাচ্ছে, তার মানে এ পয়েন্ট যদি স্পিড বেড়ে যায় তাহলে কি হবে? অ্যাক্সিলারেশন হবে। এ পয়েন্টে বি পয়েন্টে অ্যাক্সিলারেশন হবে কিনা
এটা বলা মুশকিল। বুঝতে পারছেন? বি পয়েন্টে অ্যাক্সিলারেশন হতে পারে, অর্থাৎ বি পয়েন্টও স্পিড বাড়তে পারে অথবা কমতে পারে। এটা ডিপেন্ড করে মেকানিজমের উপরে যে কেমন মেকানিজম। এই কলারটা স্ট্রেইট আছে, এই কলারটা স্ট্রেইট না হয়ে যদি এরকম একটা বাঁকা কলার হতো তো তখন দেখা গেছে ওর ডিফারেন্ট কিছু হতে পারে। তার মানে সবগুলোই আনসার্টেন যতক্ষণ না আমি ক্যালকুলেশন করে বের করব। তাহলে তোমরা মোটামুটি ক্লিয়ার না? জি স্যার। আর বাদ বাকি একটু অ্যানালাইসিস করলে নিজেদের আশা করি ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তার মানে আমরা যে কথায় শেষ আসলাম সে কথা হচ্ছে আমরা যে অ্যানালাইসিস গুলো এতদিন করেছি ইনস্ট্যান্ট সেন্টার অফ রোটেশন বা এভাবে প্লেন মোশন কে ডিফাইন করার জন্য ট্রান্সলেশনাল এবং রোটেশন দিয়ে কাজ করা, এই দুটো কাজই অ্যাকচুয়ালি আমরা কনস্ট্যান্ট ভেলোসিটির জন্য করেছি। কিন্তু কনস্ট্যান্ট ভেলোসিটি আসলে সবসময় মেনটেন হয় না, অনেক মেশিন পার্টের ক্ষেত্রে হয়, আবার কখনো 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 বলতে যখন মেশিন স্টার্ট করি সেই সময় অ্যাক্সেলারেশন থাকে, আবার যখন স্টপ করে দিই তখন ডিসেলারেশন থাকে। তো মেকানিজম পার্টগুলো এরকম হয়ে থাকে। তো তুমি যখন ডিজাইন করবে তো তখন তোমাকে এই বিষয়গুলো কনসিডার করতে হবে যে কনস্ট্যান্ট ভেলোসিটিতে তুমি ফোর্স ক্যালকুলেশন করে দেখলা এক ধরনের ফোর্স হয়, তো সেই ফোর্সের উপরে বেসিস করে তুমি তোমার ম্যাটেরিয়াল সিলেক্ট করলা যে আমি এরকম একটা ম্যাটেরিয়াল এখানে দিব এই কলারের জন্য। আমি ফর এক্সাম্পল, তোমরা ম্যাটেরিয়ালের ছাত্র, তোমরা হয়তো এগুলো বেশি জানবে একটা সময় পরে। আমি এখানে কোন একটা কম্পোজিট বা অ্যালয় ব্যবহার করলাম, আচ্ছা, কিন্তু আমি অ্যাক্সিলারেশনের অংশটুকু ক্যালকুলেশন করিনি, আমি শুধুমাত্র ক্যালকুলেশন করেছি কনস্ট্যান্ট ভেলোসিটি দিয়ে। তো পরে দেখা গেল অ্যাক্সিলারেশনের অংশ ক্যালকুলেশন করে দেখলাম এখানে যে ফোর্স হয় সেই ফোর্স কনস্ট্যান্ট ভেলোসিটি থাকা অবস্থার চেয়ে অনেক বেশি। তো তখন কিন্তু আসলে ফেল করবে। এই তুমি যে স্ট্রেংথের কম্পোজিট এখানে ব্যবহার করলে বা অ্যালয় ব্যবহার করলে সেই অ্যালয় বা কম্পোজিট কিন্তু এটাকে সাপোর্ট দিতে পারবে না। এই জন্য অ্যাক্সিলারেশনের পার্টগুলো ক্যালকুলেশন করার প্রয়োজন হয়। আচ্ছা, তাহলে আমরা আমাদের মূল প্রবলেমে চলে যাই। তার আগে আমরা রোটেশনাল মোশন তো বেশ আগে শিখেছি, অ্যাক্সিলারেশনের অংশগুলো একটু রিক্যাপ করে নিব। দেখো এই একটা সার্কুলার কোন একটা সার্কেল বা সার্কুলার পাথ যেটাই বলো, যার রেডিয়াস হচ্ছে r। তো এখানে একটি পয়েন্ট, আমাকে শুনতে পাচ্ছ তোমরা সবাই? জি স্যার। তো এখানে একটি পয়েন্ট, তো এই পয়েন্টে এটা অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করছে, তাহলে ওই পয়েন্টের ইনস্ট্যান্ট ভেলোসিটি কত? ওই পয়েন্টের ইনস্ট্যান্ট ভেলোসিটি ডিরেকশনটা কোন দিকে? এদিকে নিশ্চয়ই, যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করতেছে। আবার যদি অন্য পয়েন্টের কথা চিন্তা করি, এই পয়েন্টে এসে ভেলোসিটি ডিরেকশন হয়ে যাবে কোন দিকে? এদিকে, তাই না? এটা আমরা জানি। এবং এখান থেকে আমরা যদি অ্যাঙ্গুলার ভেলোসিটি বের করতে চাই তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটি কেমন হবে? এরকম একটি ফর্মুলা যে ভি ভেলোসিটি ইকুয়াল ওমেগা ইনটু আর, ক্রস প্রোডাক্ট যদি ভেক্টর দিয়ে চিন্তা করি, অর্থাৎ কার্টেশিয়ান স্টাইলে করি আই জে কে দিয়ে। আর যদি আই জে কে দিয়ে ওভাবে না করি, স্কেলার ফরম্যাটেও করতে পারি, এভাবে বের করতে পারি ভি ইকুয়াল ওমেগা আর। সেক্ষেত্রে ডিরেকশনটি আলাদা একটু বের করে নিতে হবে, এবং যেহেতু আমরা ডিরেকশন জানি এদিকে, তাহলে এটার সাথে ডিরেকশন দিয়ে দিলেই কিন্তু এটা ভেক্টর হয়ে যাবে। এনিওয়ে আমরা সেই বিষয়গুলো কনসার্ন না, আমরা সেটা নিয়ে কনসার্ন যে এই ফর্মুলা তো আমরা জানি কিনা, তাই না? তো জানি, বরাবরই ব্যবহার করে আসতেছি। জি স্যার। ভেক্টর দিয়েও করা যায়, স্কেলার দিয়েও করা যায়, ঠিক একই কাজ। এখানে আসো, এখানে এসে এখন তাহলে এই পয়েন্টের ভেলোসিটি তো তোমরা দেখলা এটা বাম দিকে, অ্যাক্সিলারেশন তাহলে কোন দিকে হবে? অ্যাক্সিলারেশন এই ডিরেকশনে হবে, তাই না? জি স্যার। তোমাদের মধ্যে কেউ যদি আমাকে বলে অ্যাক্সিলারেশন এই দিকে হবে, তাকে ভেলোসিটি ওদিকে অ্যাক্সেলারেশন হবে। তাকে কি তোমরা খুব রাগ করবা যদি বলে যে ডান দিকে অ্যাক্সিলারেশন হবে? যেটা মন্দ নয়। অ্যাক্সিলারেশন মানে ওই পজিটিভ নেগেটিভ দুইটাই, মন্দন শব্দ বাদ দিয়ে দাও। তার মানে আমি বোঝাতে চাচ্ছি অ্যাক্সিলারেশনের ডিরেকশন কিন্তু দুই দিকে হওয়া পসিবল, তাই না? দুই দিকে হওয়া পসিবল। জি স্যার, পসিবল, দুই দিকে স্যার, পসিবল। পসিবল তো ওকে, মন্দন বলি যাই বলি, দুই দিকে পসিবল। আচ্ছা, তার মানে অ্যাক্সিলারেশন এদিকে হতে পারে, আমরা জানি না। কখন জানতে পারবো বলো তো? যখন জানতে পারবো এর পার্শ্ববর্তী কোনো ভেলোসিটির ভ্যালু জানতে পারবো। এটার ভ্যালু এত, পার্শ্ববর্তীটার ভ্যালু কত, কমেছে না বেড়েছে, তখন বলতে পারবো যে না। যদি বাড়ে তার মানে বোঝা যাচ্ছে যে সেদিকে, আর যদি কমে যায় তাহলে যেদিকে ভেলোসিটি তার উল্টো দিকে, ঠিক তো? তাহলে এই হচ্ছে ভেলোসিটি আর এই হচ্ছে অ্যাক্সিলারেশন। আমি মনে করে নিলাম এটা বাড়তেছে এবং অ্যাক্সিলারেশন হচ্ছে
এই বাম দিকে। ওকে, তাহলে এই ভেলোসিটি অ্যাক্সিলারেশন হয়ে গেল। অ্যাক্সিলারেশনের ফর্মুলা কি? অ্যাক্সিলারেশনের ফর্মুলা কে বলতে পারো? কারো আছে মাথায়? ফিনিশ শেষ ব্যাগ বিয়োগ আদি ব্যাগ ডিভাইডেড বাই সময়। v ফাইনাল মাইনাস v ইনিশিয়াল বাই t। ডিভি বাই ডিটি। ডিবি বাই ডিটি। আমরা অনেক কথাই বলছি এবং সবার কথাই ঠিক আছে তোমরা যা বলছো, কিন্তু আমি আর একটু মনে করিয়ে দিতে চাই, তোমরা যদি ভুলে না গিয়ে থাকো। একটু আগে আমরা একটা গাড়ির উদাহরণ দিচ্ছিলাম না? এই গাড়ির ধরে নাও এই এই হচ্ছে তো গাড়ির ভেলোসিটি, এই বাম থেকে, হ্যাঁ এখান থেকে গাড়ি তো স্ট্রেট পাথে যাচ্ছে, আমাদের মতো এরকম কার্ভ পাথে না, হ্যাঁ। আর অ্যাক্সিলারেশনও ঠিক আমাদের মতো, ভেলোসিটি যেদিকে অ্যাক্সিলারেশনও সেদিকে। আর এই অবজেক্টটি এ কিন্তু গাড়ির মতো স্ট্রেট পাথে যাচ্ছে না, এ যাচ্ছে সার্কুলার পাথে যাচ্ছে। এরকমই ওর মতোই, ওর ভেলোসিটি ভি, ওর অ্যাক্সিলারেশন এ, গাড়ির জন্য স্ট্রেট পাথে যাচ্ছে, সার্কুলার পাথে যাচ্ছে, তার ক্ষেত্রেও একই ভেলোসিটি ভি আর অ্যাক্সিলারেশন এ। কিন্তু কিন্তু আমি তো দেখছি অন্যরকম। আমি তো দেখেছি এখানে যদি আমি দাঁড়াই, এখানে দাঁড়িয়ে একটা দড়ি বা রশি যাই বলো তা দিয়ে যদি ওমেগা স্কয়ার আর হবে স্যার। নরমাল এবং ট্যানজেনশিয়াল দুইটাই পাওয়া যাবে। হ্যাঁ, সেটাই আমি বলতে চাচ্ছি যে ধরে নাও ওই বলটাকে যদি আমি দড়ি দিয়ে বাঁধি, ঘোরাতে থাকবো, সার্কুলার পাথে ঘুরতে থাকবে, এরপরে তুমি জাস্ট এটাকে শক্ত করে ধরে রাখলে কি হবে? এটা আলটিমেটলি ঘুরে 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 তোমার কাছেই চলে আসবে না? জি স্যার। দড়ি ঘোরাতে থাকলা, ঘোরানোর পরে আর ঘোরালা না, শক্ত করে হাতে ধরে রাখলা দড়িটা, তাহলে কি হবে? এইটা সার্কুলার পাথ তখন মুভ করবে না, আস্তে আস্তে ঘুরে 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 তোমার কাছেই চলে আসবে, কাছ খেয়ে তোমার কাছে চলে আসবে। আর যদি ঘোরাতে থাকলা তুমি এটাকে ছেড়ে দাও, তাহলে কি হবে? দূরে কোথাও চলে যাবে, তাই না? দূরে কোথাও চলে যাবে। তার মানে এই কথা কি আমি বলতে পারি না, স্ট্রেট যখন গাড়ি মুভ করছে তখন তার ভেলোসিটি যেদিকে অ্যাক্সিলারেশন সেদিকে মানলাম, কিন্তু ওর অ্যাক্সিলারেশন এবং এই সার্কুলার পাথে যে মুভ করছে তার অ্যাক্সিলারেশন এক জিনিস। সার্কুলার পাথ যখন মুভ করে তার একটা অ্যাক্সিলারেশন থাকে না, তার দুইটা অ্যাক্সিলারেশন থাকে। একটা অ্যাক্সিলারেশন থাকে এদিকে, যে অ্যাক্সিলারেশন দিয়ে আসলে তার স্পিড কমা বা বাড়া ইন্ডিকেট করে। আরেকটা অ্যাক্সিলারেশন থাকে ডাইরেক্ট সেন্টারের দিকে, যে অ্যাক্সিলারেশন দিয়ে সে আমার কাছে চলে আসবে এই বিষয়টি। ঠিক এরকম যে নিচের দিকে একটা অ্যাক্সিলারেশন কাজ করে এবং এই দুটো অ্যাক্সিলারেশন আলাদা নাম আছে, তোমরা ভুলে গেছো এই কয়েকদিনে হয়তো। একটা অ্যাক্সিলারেশনকে বলে ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন আর নরমাল অ্যাক্সেলারেশন। ভেরি গুড, সবার আশা করি মনে পড়েছে। তাহলে ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন দিয়ে শুধুমাত্র এই ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশনকে তুমি ওই অ্যাক্সিলারেশনের সাথে মেলাতে পারো। এই স্ট্রেট পাথের যে অ্যাক্সিলারেশন আছে এই একটা গাড়ির ক্ষেত্রে, তার ভেলোসিটি এদিকে, অ্যাক্সিলারেশন এদিকে, এই অ্যাক্সিলারেশনের সাথে তুমি ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন মেলাতে পারো। ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন কি কাজ করে? ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন ডিরেকশনের দিকে মানে তার স্পিড বাড়তে থাকবে। ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন ডিরেকশন যদি উল্টো দিকে হতো, উল্টো দিকে হয়ে গেলে তুমি বুঝতে পারতা যে না, তার এই ভেলোসিটি আস্তে আস্তে কমে যাবে। এই ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন আর এই সাধারণ অ্যাক্সিলারেশন একই জিনিস, কিন্তু এই সার্কুলার পাথে মুভ করলে স্পেশাল একটা অ্যাক্সিলারেশন হয় যা দিয়ে আসলে নিচের দিকে, এই ভেতরের দিকে অ্যাট্রাক্ট করে, যেখান থেকে যে সেন্টার কে পয়েন্ট করে ঘুরছে সেই সেন্টার পয়েন্টের উপরে বেস করে, মানে সেই সেন্টার পয়েন্টের দিকে অ্যাট্রাক্ট করে। তো এই ধরনের অ্যাক্সিলারেশন গুলো নরমাল অ্যাক্সিলারেশন, এটা আমাদের জানাই আছে এবং ফর্মুলা গুলো যদি ভুলে না যাও এরকম ছিল, মনে পড়ে? নরমাল অ্যাক্সিলারেশন হচ্ছে এই ইনস্ট্যান্ট অবস্থায় ভেলোসিটি v স্কয়ার বাই r, তাই তো? জি স্যার। আর v মানে তো ওমেগা r, তো ওমেগা r বসিয়ে দিলে এটা কিন্তু ওমেগা স্কয়ার r হয়। v কল ওমেগা r না, এখানেই তো দেখালাম, তোমরা বললা ওকে, ঠিক আছে। তাহলে হয়ে গেল এটা। আর যদি ফ্যাক্টরিয়াল ফর্মে করতাম এরকম, ওই আইজে কে স্টাইল করলে ওমেগা স্কয়ার তো ডাইরেক্ট লেখা যায় না, এভাবে লেখা ওমেগা ক্রস আর, ঠিক আছে? আমরা দেখেছি এই অংশটাও এইভাবে একটা প্রবলেম সলভ করেছি কিনা আমার ঠিক মনে পড়ে না, বাট এই ধরনের প্রবলেম ছিল। আর ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন বের করার ওয়ে কি? ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন বের করা যায় এভাবে, ডিভিডিটি ওকে, ডিভিডিটি তো ফাইন, একদম ডিফারেনশিয়াল পাওয়া, সেটা তো ওকে, সেভাবে আমরা করতে পারি। ডিভিডিটির জন্য তখন আর অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট হওয়ার কোনো দরকার নাই, যে কোনো ধরনের অ্যাক্সিলারেশন দিয়েই কাজ করা যাবে। বা ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন এভাবে, আমার কথা কি সবাই শুনতে পাচ্ছ?
জি স্যার। আচ্ছা, জি স্যার। আপ ডাউন করেছিল তো ভাবলাম নেট ডিসকানেক্ট হয়ে গেল। আচ্ছা, তাহলে এই ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন হচ্ছে এরকম যে আলফা, আলফা মানে কি? অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন। কৌণিক ত্বরণ বলে, হ্যাঁ বাংলাতে। অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন ইনটু আর, যেমনটা এই যে এটার সাথে ম্যাচ করাতে পারো, ভেলোসিটি ইকুয়াল ওমেগা ইনটু আর, আর এটা হচ্ছে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন ইনটু আর। এই তো। আর একে যদি ভেক্টরিয়াল ফর্মে লেখো তাহলে এরকম ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন আলফা ক্রস আর। ঠিক আছে? আচ্ছা, আমরা অনেক আলোচনা করেছি, আমাদের প্রবলেমটা করলেই আমাদের ক্লাস শেষ। এখন আমরা প্রবলেমটা করব। আশা করি তোমরা এই সবগুলো এই পর্যন্ত তো সব যা দেখানো হলো মোটামুটি কিছুটা তো মাথায় আছে, তাই না? এখানে তো সবগুলাই আগে, মানে আজকে টপিকে নতুন হলো যে শুধু অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশনটাই আর কি। নতুন কোনো টপিক নাই আজকে আসলে, মানে মানে টপিক গুলো পুরনোই, এই ফর্মুলাগুলো পুরনো। পর্যন্ত যা দেখলাম সবই পুরনো। আমরা এখন প্রবলেমটা দেখবো, এটাই আজকে নতুন। তাহলে আমি প্রবলেমটা শুরু করি। ঠিক এই পর্যন্ত সবাই ওকে তো, তাই না? জি স্যার। আচ্ছা, এখন আমাদের প্রবলেম। আচ্ছা, প্রবলেমের আগে ফর্মুলা তো একটু দেখে নেওয়া ভালো। তাহলে কিভাবে করব অ্যাক্সিলারেশন অংশটা? এইভাবে তো আমরা জানি যে এটা একটা ভেলোসিটিতে ডানে মুভ করছে এবং বি পয়েন্টটা ভ্যালু উপরের দিকে মুভ করছে। তাহলে পুরো বডিটাকে ভি এ ভেলোসিটিতে সরিয়ে নিব, এরপরে রোটেট করাবো। এটা আমাদের একটা কমন স্টাইল এবং আমরা এই বিষয়ে অনেকটা দক্ষই হয়ে গেছি বলতে গেলে। তো এইভাবে ফর্মুলা আসে, ভিভি ইকুয়াল ভিএ ভিভি বাই করেছি আমরা। ওকে, তো এবার একটু অ্যাক্সিলারেশন দিয়ে এই কাজটা চিন্তা করব। কিভাবে? এই ভি এর জায়গাতে ধরে নাও এ পয়েন্টের অ্যাক্সিলারেশন হচ্ছে এরকম এ অফ এ, এবং বি পয়েন্টের অ্যাক্সিলারেশন হচ্ছে এ অফ বি। তাহলে এটার অ্যাক্সিলারেশন একরকম, ওটার অ্যাক্সিলারেশন আরেকরকম, দুটোর অ্যাক্সিলারেশন কিন্তু ডিফারেন্ট। আচ্ছা, তাহলে কি করব? ওই ভেলোসিটির যে স্টাইলে করতাম সেই স্টাইলে করি, যে প্রথমে এই এ পয়েন্টের অ্যাক্সিলারেশনে পুরো বডিটাকে মুভ করাবো। তাহলে এভাবে করতে পারি যে এ পয়েন্টে যে অ্যাক্সিলারেশন সেই অ্যাক্সিলারেশন মেইনটেইন করে পুরো বডিকে মুভ করালাম। মুভ করানোর পরে তাকে ই করলাম, এই পয়েন্টকে ফিক্স করে এরপরে আবার রোটেট করালাম। এবং রোটেটের ক্ষেত্রে আমরা এই ওই অ্যাক্সিলারেশনটা মেইনটেইন করব। হ্যাঁ, রোটেটের ক্ষেত্রে একটা অ্যাক্সিলারেশন মেইনটেইন করব। তাহলে কি করতাম যে প্রথমে ভি এ ভেলোসিটিতে মুভ করাতাম, এরপরে রোটেট করে ভিবি বাই এ এরকম একটা ভেলোসিটিতে রোটেট করাতাম। তো এখন ঠিক উল্টোটা করছি, যে এ অফ এ অ্যাক্সিলারেশনে একে সামনের দিকে মুভ করাচ্ছি, অ্যাক্সিলারেশন কনসিডার করতেছি। নট কমপ্লেক্স, হ্যাঁ কমপ্লেক্স চিন্তা করার দরকার নেই, ইজি। তো এখানে যদি এখন এই রোটেট করাই, তাহলে রোটেট করালে এই ডিরেকশনে অ্যাক্সিলারেশন দিব। কিন্তু অ্যাক্সিলারেশন দিলে তো এখন তোমরাই তো বললা এটা রোটেশনের মতো না, এই জায়গাটা রোটেশনের মতো তো, তাই না? এই জায়গাটা তো রোটেশনের মতো সার্কুলার। তাহলে সার্কুলার হলে কয়টা অ্যাক্সিলারেশন থাকে? দুইটা অ্যাক্সিলারেশন। দুটো অ্যাক্সিলারেশন থাকে। দুইটাই থাকবে। ভেলোসিটি স্যার। কিন্তু একদম একটাই দিয়ে দিয়েছি, কিন্তু অ্যাক্সিলারেশন কিন্তু একটা দিলে তো তোমরাই হবে না। অনেক সময় মন খারাপ করতে পারো। তো তোমাদের তো মন খারাপ করানো যাবে না, যে আমি দুইটাই দিই। তো এই ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন সেটা দুই দিকেই হতে পারে। তোমরা একটু আগে আমাকে বললা যে অ্যাক্সিলারেশন এদিকেও হতে পারে এদিকেও হতে পারে, জানি না। আর নরমাল অ্যাক্সিলারেশন সবসময় যে পয়েন্টের রেসপেক্টে ঘুরবে সেই পয়েন্টের রেসপেক্ট সেন্টার। আচ্ছা, আমরা ভেজালে যাব না, আমরা একটাই মনে করলাম যে ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন আমরা রোটেট করিয়েছি অ্যান্টি ক্লকওয়াইজ যেহেতু রোটেট, তার মানে ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন অবশ্যই এদিকে হবে, আর নরমাল অ্যাক্সিলারেশন হবে সেন্টারের দিকে। ঠিক তো? জি স্যার। এই দেখো এই কাজ করেছি, বেশি কিন্তু চেঞ্জ করিনি। এখানে হয়তো একটা ভেলোসিটি দিয়ে করতাম, এখন অ্যাক্সিলারেশনের ফরম্যাটে আগাচ্ছি। ভেলোসিটির ক্ষেত্রে একটা দিতাম, অ্যাক্সিলারেশনের ক্ষেত্রে একটা দেওয়া যায় না, দুটো দিতে হয়। তো দুটোই যেভাবে দিলাম। ওকে, একটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ধরে নিয়েছি, রোটেট করবে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে অ্যাক্সিলারেশন এদিকে আর ট্যানজেনশিয়ালটা এদিকে, নরমালটা এদিকে। তোমরা জানো ট্যানজেনশিয়ালটা এই যে রেডিয়াস আছে তার সাথে 90 ডিগ্রিতে থাকে। এনিওয়ে এগুলো খুব পুরনো কথা। তাহলে এই আগের এর মতো লিখবো, এই ভেলোসিটি যেভাবে লিখছি ভিবি ভিএ ভিবি বাই এ, এরকম স্টাইলে লিখি অ্যাক্সিলারেশন। লেখা তো যাবে, কোনো আপত্তি নাই, কারণ একই স্টাইলে তো আসলো। তাহলে এ বি পয়েন্টের অ্যাক্সিলারেশন পাওয়ার জন্য আমাদের বেশ কাজ করতে হয়েছে।
এ পয়েন্টের অ্যাক্সিলারেশন, এ পয়েন্টে যে অ্যাক্সিলারেশন ছিল সেই অ্যাক্সিলারেশনে পুরো বডিকে মুভ করাতে হয়েছে। এর সাথে সাথে আবার অ্যানাদার একটা অ্যাক্সিলারেশনে তাকে রোটেট করানো হয়েছে বা অ্যানাদার একটা অ্যাক্সিলারেশনে কাজ করতে হয়েছে। এখানে এসে দেখলাম এটা অ্যাক্সিলারেশন দুটো আসলে, ট্যানজেনশিয়াল এবং নরমাল, তাহলে সেভাবেই লিখি। বি পয়েন্টের অ্যাক্সিলারেশন পাওয়ার জন্য এ পয়েন্টের অ্যাক্সিলারেশনে বডি মুভ করলো, এরপরে ট্যানজেনশিয়াল এবং নরমাল অ্যাক্সিলারেশন, দুটো অ্যাক্সিলারেশন তাকে রোটেট করালাম। ঠিক তো এ পর্যন্ত? তার আগে প্রথম ছিল হ্যাঁ, তাহলে তো হয়েই গেল। তাহলে আমরা আরেকটু এখানে যদি ফর্মুলাগুলো বসিয়ে দিতাম তাহলে কিন্তু কেমন হতো দেখো তো। ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন কিভাবে করে? ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশনের মানে কি? আলফা ইনটু আর না? এই আলফা ইনটু আর একটু আগে দেখে আসলাম, ভুলে গেলাম সবাই নাকি? না স্যার। স্যার ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, সবার মনে আছে। আর নরমালের হচ্ছে ওমেগা স্কয়ার আর ছিল, যেহেতু ক্রস প্রোডাক্ট দিয়ে লিখছি এর জন্য এই যে এরকম লিখলাম ওমেগা ক্রস আর। আর বি বাই এ কেন লিখছি? তো আর বি বাই এই হবে, বি থেকে এর পজিশন। তো হয়ে গেল। কিন্তু এভাবে তো এইভাবে করে আমরা ওই যে কার্টেসিয়ান স্টাইল করতে পারি, এটা একটা ভালো। কিন্তু কেউ কেউ আবার এইভাবে প্রিফার করে। আরেকটা ওয়ে আছে, এই এই লাইন থেকে একদম এইভাবে কার্টেসিয়ান স্টাইলে না করে ভ্যালুগুলো আলাদা আলাদা বের করে ডিরেকশন আলাদা আলাদা দিয়ে এভাবেও হয়। যেমন ধরো এটার অ্যাঙ্গেল কত বলেছিলাম? 60 ডিগ্রি, তাই না? এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা কে জানো? এটা 60 ডিগ্রি স্যার। 60 ডিগ্রি। এটা কত? 30। আচ্ছা, অনেকেই আবার করে কি, এই যে এই কাজ করে না, এইভাবে ক্রস করে করে লেখে না, তারা আলাদা ভ্যালু আলাদা ডিরেকশন, সেটাও কনভিনিয়েন্ট অনেক ক্ষেত্রে, এভাবে লেখে। দেখো ইজি, হ্যাঁ। যেমন এ অফ বি, এটা একটা ভেক্টর না, একে এভাবে লিখলো। এ অফ বির ভ্যালু তো জানি না, এই জন্য এ অফ বি লিখলাম ভেক্টর সিম্বল ছাড়া। তাহলে এ হচ্ছে ভ্যালু, আর ডিরেকশন কোন দিকে? এ অফ বির ডিরেকশন কোন দিকে? এরকম একটা দিকে। কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে হরাইজন্টালের সাথে? 60 ডিগ্রি। 60। তাহলে এই তাই লিখেছে, এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে এরকম লেখে যে 60। তাহলে এ অফ এ, এ অফ এ তো আসলে ভেক্টর, এই লাইন থেকে আসতেছি আমরা, কিন্তু উপরের লাইন থেকে আসতেছি, এই উপরের লাইনটিতে, এই লাইনটি থেকে আসতেছি। ওকে, তাহলে এ অফ এ, এটার ভ্যালু তো জানি না, অবশ্য জানি 0.9, যদি প্রবলেমে যাই, যেহেতু এটা জেনারেলাইজ করে দেখাচ্ছি, প্রবলেমে যাইনি এখনো আমরা, তাহলে এটা হচ্ছে এ অফ এ ভ্যালু, আর এটা ডিরেকশন কোন দিকে? ডান দিকে, তাই না? তাহলে এই যে ডান দিকে দিল, হয়ে গেল। আর এই ট্যানজেনশিয়ালের ভ্যালু লিখলাম, ট্যানজেনশিয়ালের ভ্যালু এটা, আর ডিরেকশন কোন দিকে? ট্যানজেনশিয়ালটার ডিরেকশনের দিকে। আর অ্যাঙ্গেল কত ডিগ্রি হরাইজন্টালের সাথে? 60 ডিগ্রি। এই তাই লিখেছি, এই 60। নরমালে তোমরা বুঝতেই পারতেছো, নরমালের ডিরেকশন হচ্ছে নিচের দিকে, অ্যাঙ্গেল হচ্ছে 30। তাহলে এই যে নরমালেরটার ভ্যালু লিখলাম, ভ্যালু তো জানি না, এই জন্য এ বি বাই এ এন এরকম লিখলাম, আর এই অ্যাঙ্গেল হচ্ছে নিচের দিকে 30 হরাইজন্টালের সাথে। ওকে, এই লাইন না লিখে এই নিচের লাইন লেখাতে কি তোমরা বুঝতে পারলাম? জি স্যার, বুঝতে পারলাম। একই কথা আসলে, ওই ক্রস না দিয়ে এবার একদম অ্যাঙ্গেল ট্যাঙ্গেল পাশে দিয়ে দিলাম, যাতে একই একই কিন্তু করেছি। এখানে ভেক্টর সিম্বল দেওয়ার মানে এর মধ্যে ডিরেকশন আছে এবং ভ্যালু আছে, আমি ভ্যালু আর ডিরেকশন আলাদা আলাদা এইভাবে করে দিলাম। অনেক ক্ষেত্রে এটা কনভিনিয়েন্ট হয়, বুঝতে পারছো? এইভাবে করাটা কনভিনিয়েন্ট। তো আমরা এইভাবে আজকের প্রবলেমটা করব, বেশি সময় লাগবে না, তোমরা যেহেতু অলমোস্ট এগুলো টুকটাক জানো। তো এই হচ্ছে আমাদের প্রবলেম। এখন আমরা প্রবলেমটা নতুন করে আবার পড়ি। এখানে বলা হচ্ছে কলার এ বি আর পিন কানেক্টেড টু বার এ বি ডি। হ্যাঁ, এই যে কলার এ বি পিন কানেক্টেড করা আছে এ বি এর সাথে, যা দিয়ে আমরা বুঝতে পারছি যে এগুলো এই লাইন বরাবর মুভ করবে, এ হয়তো ডানে বামে আর বি এই কলার বরাবর। এনিওয়ে, ক্যান স্লাইড অ্যালং ফিক্সড রড, এই ফিক্সড রড অনুযায়ী মুভ করতে পারে, উই অলরেডি নো দ্যাট। আচ্ছা, knowing that at the instant shown the velocity of a is a constant 0.9 মিটার পার সেকেন্ড, তাহলে a এর ভেলোসিটি হচ্ছে এদিকে 0.9 মিটার পার সেকেন্ড, ডান দিকে, এই ডান দিকে দিলাম 0.9। কিন্তু খেয়াল করেছো এখানে কিন্তু বলা হচ্ছে the velocity of a is a constant, এর ভেলোসিটি কিন্তু কনস্ট্যান্ট। এর মানে কি? স্যার ভেলোসিটিটা সবসময় এই ভেলোসিটিতেই থাকবে। ভেলোসিটি একই থাকবে। অ্যাক্সিলারেশনের ভ্যালু তাহলে 0.9 মিটার পার সেকেন্ড স্কয়ার, তাই না? এই পয়েন্টের অ্যাক্সিলারেশনের ভ্যালু 0.9 মিটার পার সেকেন্ড স্কয়ার নাকি?
স্যার অ্যাক্সিলারেশন তো থাকবে না যেহেতু অ্যাক্সেলারেশন তো থাকবে না এখানে, কনস্ট্যান্ট স্পিড একদমই বলে ঠিক দিয়েছে। বলেছো, কনস্ট্যান্ট ভেলোসিটি মানে ওর কোনো অ্যাক্সিলারেশন নেই। যাক, অন্তত বাঁচা গেল, একটা পয়েন্টের অ্যাক্সিলারেশন নাই, কিছু ক্যালকুলেশন হলেও কম করা লাগবে। যাই হোক, রাইটের দিকে ডিটারমাইন দ্য অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন বের করতে হবে আলফা। আলফা কোথায় আছে তোমরা জানো নিশ্চয়ই। আর অ্যাক্সিলারেশন অফ বি, এ অফ বি, এটা বের করতে হবে, এ অফ বি। আচ্ছা, বি পয়েন্টের অ্যাক্সিলারেশন বের করতে হবে এবং আলফা বের করতে হবে। যাই হোক, এখানে অনেক কথা, কিন্তু আমাদের কাছে বেশি ম্যাটেরিয়াল নাই, খালি একটা ফর্মুলাই আছে। তো আমরা একটু সাজাবো এটাকে, যে দেখলাম এ পয়েন্ট ডান দিকে যাচ্ছে ভেলোসিটিতে, অ্যাক্সিলারেশন নাই, আর বি পয়েন্ট উপরের দিকে যাচ্ছে অন্য একটা ভেলোসিটি বা অ্যাক্সিলারেশন মেইনটেইন করতেছে। তো প্রথমে ফুল এ পয়েন্টের অ্যাক্সিলারেশনে একটু মুভ করালাম, জেনারেলাইজ যেভাবে করি। এ পয়েন্টের অ্যাক্সিলারেশন নাই, সেটা আমরা ফর্মুলা ক্যালকুলেশন করার সময় 0 বসাবো, বাট আমরা সেভাবে আগাচ্ছি। ধরে নিলাম এ পয়েন্ট সামনের দিকে যাচ্ছে, তো সেই স্টাইলে ওকে অ্যাক্সিলারেশন সামনের দিকে করলাম, একটু আগে যেটা তোমাদের দেখালাম। এরপরে এই পয়েন্টকে ফিক্স রেখে এটাকে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করালাম। রোটেট করালে এখানে তো অ্যাক্সিলারেশনের দুটো কম্পোনেন্ট থাকে, একটা ট্যানজেনশিয়াল এবং অন্যটি নরমাল। এরকম করে লিখলাম, যে অংশটা তোমরা আগেই দেখলাম। এবং আমাদের হাতে শুধুমাত্র জানাশোনার মধ্যে একটাই ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা হলো এরকম, a of b equal a of b by a। ঠিক তো এই ফর্মুলা? জি স্যার। এই অ্যাক্সিলারেশন তো আবার এর আবার বাচ্চা কাচ্চা সহ আছে, মানে এর তো আবার দুটো কম্পোনেন্ট, তাই না? আমরা আসলে একে আবার ভেঙে লিখতে হবে, এভাবে লিখতে হবে, a of b by a equal ট্যানজেনশিয়াল আর ওকে। আচ্ছা, ভেরি গুড। তাহলে তোমরাও এগুলো অলরেডি জেনে গেছো। তাহলে আমরা ট্যানজেনশিয়াল আর নরমাল আগে বের করি। ট্যানজেনশিয়ালের ফর্মুলা কি ছিল মনে আছে? কে বলতে পারো? ওমেগা স্কয়ার আর সরি স্যার আলফা কৌণিক ত্বরণ গুণন আলফা। আলফা আর, তাই তো? কৌণিক ত্বরণ আর তার সাথে রেডিয়াস। ওকে, ঠিক আছে, তাইলে আমরা তাই করি, এভাবে লিখলাম। এই ভেক্টর দিয়েছি, এখন ভ্যালু আর ডিরেকশন আলাদা আলাদা লিখবো, অসুবিধা নেই, ওই স্টাইলে লিখবো। তাহলে এই যে কৌণিক ত্বরণ আর রেডিয়াস হচ্ছে 0.3, আপত্তি আছে এখান থেকে এই পর্যন্ত 0.3। আই জে কে দিয়ে করবো না, বুঝতে পারছো? আই জে কে দিয়ে করবো না, তাহলে কিন্তু আবার এইভাবে লিখতে পারতাম না, তখন আই জে কে দিয়ে সব আই কম্পোনেন্ট, যে কম্পোনেন্ট করা লাগতো, যেটা করতে যাচ্ছি না। তো ঠিক আছে, এটা আমি 0.3 করলাম, এটা 0.3 এ, আর তার সাথে ডিরেকশন দিতে হবে, ডিরেকশন এই যে উপরের দিকে 60 ডিগ্রি দিয়ে দিয়েছি, হয়ে গেল। আর নরমালের ফর্মুলা কি বলতে পারি? আচ্ছা, যেহেতু আই জে কে দিয়ে করবো না, তার মানে ওমেগা ক্রস ওমেগা এই সমস্ত বিষয় চিন্তা করার কোনো মানে নেই। আচ্ছা, তাহলে ওমেগা স্কয়ার আর, আর হচ্ছে 0.3। এখন তো ওমেগা বের করতে হবে। এই ওমেগা এখন কিভাবে বের করবে? তিনটা ওয়ে দেখে, তিনটা বলতে দুইটা ওয়ে দেখিয়েছি, এবং তোমাদের সব এগুলো নখদর্পণে, আমার বারবার বলার দরকার নেই। ইনস্ট্যান্ট সেন্টার দিয়ে বের করতে পারো তোমার ইচ্ছা, অথবা এভাবে করতে পারো, কোনো আপত্তি নাই। যেভাবে খুশি ওমেগা বের করে নিয়ে আসবা, ওমেগা আর বের করা দেখাবো না। এই যে ওমেগা এভাবে বের করা যায় না, ইনস্ট্যান্ট সেন্টারে দেখালাম তো নাকি ওমেগা, বুঝছেন? আর এই যে না হলে এভাবেও করা যায়। এভাবে করলে সুবিধা কি, যে তোমার আর কষ্ট করে আলাদা ফিগার টিগার ড্র করার দরকার নেই। ওই এক ফিগার ড্র করেছো, সেখান থেকেই তুমি এই একটা শুধু ট্রায়াঙ্গেল ড্র করবা, তাতেই তোমার ওমেগা চলে আসবে। আর যার যেভাবে ভালো লাগে, এক একজনের এক এক ভাবে ভালো লাগে, যার যেভাবে ভালো লাগে সেভাবে করবা। আচ্ছা, ওমেগা আমি মনে করি তোমরা ওমেগা বের করতে পারো, এই জন্য আর ওমেগা থেকে গেলাম না। তাহলে হয়ে গেল, আমাদের ওমেগার ভ্যালু ছিল 3, তাহলে এখানে 3 স্কয়ার ইনটু 0.3, এটা 2.7 হয়। আর এই নরমাল কম্পোনেন্ট হচ্ছে এভাবে সেন্টারের দিকে যাবে, এবং হরাইজন্টালের সাথে তোমরাই বলেছো এটা 30 ডিগ্রি, এবং আমি তাই দিলাম। তাহলে হয়ে গেল, এখন আমরা ফর্মুলায় বসাবো। তাহলে এই হচ্ছে আমাদের ফর্মুলা। এই ফর্মুলার পরের অংশ কিন্তু আছে। পরের অংশ হচ্ছে এই এ অফ বি, এ অফ এ, এইটাকে ভেঙে দেওয়া। এর যে কম্পোনেন্ট গুলো আছে তাকে ভেঙে দিলাম, ট্যানজেনশিয়াল আর নরমাল। ওকে, তাহলে হয়ে গেল। তাহলে এখন সবগুলো কিন্তু আমার বের করা হয়ে গেছে, যে ট্যানজেনশিয়ালের ভ্যালু এটা আমি ডানে লিখে রাখছি, নরমালের ভ্যালু এটা। তাই করি। এ অফ বি এর ভ্যালু কত জানা আছে? বের করবো, ওকে বের করবো। আচ্ছা, তাহলে এ অফ বি লিখবো আর 60 ডিগ্রি লিখবো, এভাবে লিখলাম। দেখো তার আপত্তি আছে কিনা। এ অফ বি এর ডিরেকশন হচ্ছে 60 ডিগ্রি, এ অফ বি হচ্ছে এর ভ্যালু, আর এ অফ এ ভ্যালু নাই, এজন্য 0 দিচ্ছি।
আর এটা তো তোমরাই আমাকে বের করে দিলা 0.3 আলফা, 0.3 আলফা, আর এটা হচ্ছে 60, এই বসিয়েছি জাস্ট, হলো তাই না? আর নরমাল এটাও বসিয়ে দিলাম 2.7, আর এটা হচ্ছে নিচের দিকে। এই পর্যন্ত বোধহয় কারো বুঝতে সমস্যা হওয়ার কথা না, তাই তো? ঠিক আছে। জি স্যার, জি স্যার। ঠিক আছে। আচ্ছা, এরপরে তো তোমরা তো সমস্তই জানো, এরপর আর কি করতে হবে? ইজি, তোমরা অ্যাডমিশন টেস্ট অনেকবার করেছো এই কাজ। এরকম অ্যাঙ্গেল ট্যাঙ্গেল থাকলে তো ক্যালকুলেশন করা যায় না। অ্যাঙ্গেল দিয়ে ক্যালকুলেশন করতে গেলে ত্রিভুজ আঁকতে হবে। ত্রিভুজ আঁকার ভেজালের মধ্যে না যাও, ওই এক্স কম্পোনেন্ট ওয়াই কম্পোনেন্ট বের করো, ওই হরাইজন্টাল আর ভার্টিক্যাল কম্পোনেন্ট। এই এ অফ বি এর সাথে কত ডিগ্রি আছে? এ আছে, এ অফ বি আছে, এই এ অফ বি আছে এই যে 60 ডিগ্রিতে। তাহলে এর হরাইজন্টাল কম্পোনেন্ট কত বলতে পারো কেউ? বি cos বি cos 60 এ অফ বি cos 60। আমি cos একটা 60 সামেশন এফএক্স সামেশন এফওয়াই করতাম না, এফএক্স জি স্যার, করো, জি স্যার। মানে এক্স গুলো করো, তাহলে এক্স গুলো করলে এই আমি লিখলাম, দেখো এ অফ বি cos 60 এখান থেকে, এই লাইন থেকে শুধু এখন এক্স এর গুলো লিখবে, এক্স কম্পোনেন্ট বা হরাইজন্টাল কম্পোনেন্ট যাই বলো। এ অফ বি cos 60, আর 0 তো 0, এর মধ্যে কিছু নাই। আর এটা হচ্ছে, এটা ছিল হচ্ছে ট্যানজেনশিয়াল, তাহলে ট্যানজেনশিয়াল হচ্ছে কত ডিগ্রি? 60 ডিগ্রি, এবং এর ভ্যালু ছিল কত? 0.3 আলফা। তাহলে 0.3 আলফা cos 60 দিতে পারি না? 0.3 আলফা cos 60 জি স্যার। যেরকম লিখলাম 0.3 আলফা cos 60, আর মাইনাস দিব কেন নিশ্চয়ই আর বলতে হবে না, বুঝতেই পারতেছো। ডান দিকে পজিটিভ, উপরের দিকে পজিটিভ, আর এটার কম্পোনেন্ট বাম দিকে নেগেটিভ চলে আসে, তাই না? তাহলে এটাকে দিলাম মাইনাস 0.3 cos 60। এগুলো ডিগ্রি দেওয়া দরকার ছিল। আচ্ছা, এগুলো ডিগ্রি, হ্যাঁ, পজিটিভ পরে। আর এটা আছে এই নিচের দিকে, এই নরমাল কম্পোনেন্ট, এর ভ্যালু হচ্ছে 2.7, তাহলে 2.7 আর এই যে 30 ডিগ্রি, তাহলে 2.7 cos 30 দিলাম, আর এর আগেও কিন্তু মাইনাস দিয়েছি। আশা করি এই মাইনাসে কারো আপত্তি নাই, যেহেতু এটা বাম দিকে চলে যাবে। এই হয়ে গেল এক্স কম্পোনেন্ট সামেশন এফ এক্স যা করতাম। এরপরে এফ ওয়াই করো, ওয়াই কম্পোনেন্ট করো। ওয়াই কম্পোনেন্ট করলে ওই তো জায়গায় শুধু সাইন হয়ে যায়, তো আমাদের সমস্তই জানা যে এ অফ বি সাইন 60, এটার ক্ষেত্রে ওয়াই কম্পোনেন্ট হবে এই যে, আসলে ফিগারে বারবার না গিয়ে এখান থেকে দেখে দেখে করলে মনে হয় সুবিধা হয়। এ অফ বি cos 60 দিলাম, এখন এ অফ বি হয়ে যাবে sin 60, আর এখানে 0.3 যদি করতে চাই তাহলে এটার কম্পোনেন্ট হবে উপরের দিকে এবং পজিটিভ থাকবে, তাহলে 0.3 আলফা sin 60। আর এই 2.7 যেহেতু এক্স কম্পোনেন্ট যখন করেছি তখন এই ডিরেকশনে এসেছিল, বামের ডিরেকশনে, আর ওয়াই কম্পোনেন্ট যখন করব তখন নিচের ডিরেকশনে চলে যাবে, তাহলে 2.7 sin 30। এই কি আসতে পারলা এই পর্যন্ত, এই অংশটুকু? জি স্যার, বুঝতেছি। কেউ বুঝতে পারো না? সবাই ওকে? তাহলে তো হয়ে গেছে, চ্যাপ্টার তো শেষই। ঠিক আছে, আমাদের দুটো ইকুয়েশন হলো, এখন এই দুটো ইকুয়েশনকে আমরা ক্যালকুলেটরে চাপ দিলেই এ অফ বি, যেহেতু দুটো আননোন, এ অফ বি আননোন আর আলফা আননোন, একটু রিঅ্যারেঞ্জ করবা, এই অংশটাকে এই পাশে নিয়ে যাবা, এই অংশটাকে বামে নিয়ে যাবা, আর ডান পাশে শুধু এইটা থাকবে ওই ইকুয়েশন, আর ওইটা থাকবে। তো এই দুটো সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, এদেরকে যদি আমরা ক্যালকুলেটরে সলভ করি তাহলে সলভ করে এরকম আসবে, এ অফ বি ইকুয়াল, আমার এরকম এসেছে আর কি 3.12 মাইনাস 3.12, আর আলফা ইকুয়াল মাইনাস 5.20। এই দুটো আসে, ক্যালকুলেটর চাপ দিলেই হয়ে যায়, ভেরি ইজি। তাহলে এখন কথা আছে এখানে, এখন কথা হচ্ছে এ অফ বি ভ্যালু হচ্ছে 3.12 এবং নেগেটিভ, তার মানে তুমি এ অফ বি ডিরেকশন যেদিকে ধরেছো সেই ডিরেকশন তার উল্টা দিকে। ঠিক নাই, এটা ডিরেকশন হবে তার উল্টো দিকে। ভ্যালু 3.12, ওকে। আর অ্যাঙ্গেল তাহলে এই তো বিপরীত কোণ এখান থেকে চলে আসবে, এটা হচ্ছে 60, তাই না? তার মানে হরাইজন্টালের সাথে 60 ডিগ্রি, এবং আমরা ডিরেকশন যেটা ধরেছিলাম সেটা ভুল ছিল, উল্টো দিকে হবে, এই বিষয় তো আমরা জানি। আর আলফার ভ্যালু হচ্ছে 5.20 কিন্তু নেগেটিভ, তার মানে আমরা আলফা ধরেছিলাম কি অ্যান্টি ক্লকওয়াইজ, তার মানে ঘটনা এখানেও ভেজাল, ডিরেকশন হবে বিপরীত দিকে, যেহেতু নেগেটিভ আসছে রেজাল্ট, তাহলে ডিরেকশন হবে পজিটিভ, ঠিক তো? তাহলে আমরা লিখতে পারি যে আলফার ভ্যালু হচ্ছে 5.20 রেডিয়ান পার সেকেন্ড, আর ডিরেকশন হচ্ছে ক্লকওয়াইজ। আর এ অফ বির ক্ষেত্রে লিখতে পারি 3.12 মিটার পার সেকেন্ড স্কয়ার, আর ডিরেকশন যা ধরেছিলাম তার উল্টোটা নিচের দিকে থাকবে এবং হরাইজন্টালের সাথে 60 ডিগ্রি।
এই পর্যন্ত সবাই আসতে যদি পারো তাহলে ক্লাস শেষ। এখন বলো পারলা কিনা? স্যার আপনি ফিগারে তো ওই দিকগুলা চেঞ্জ করে দিলেন, আমাদের থেকে কি পরীক্ষার সময় ওই না ফিগারে এগুলা চেঞ্জ করে দিতে হবে? এগুলো দিবা, ফিগারে কিছু করা লাগবে না। জি তুমি আচ্ছা যদি বুঝতে ফিগার না ড্র করে করতে পারো আমার তো সমস্যা নেই। জি স্যার। পারবা না ফিগার না ড্র করে, এই অংশগুলো দরকার নেই, এটা আমি দেখানোর জন্য দেখিয়েছি। আমি ধরলাম এদিকে অ্যান্টি ক্লকওয়াইজ, কিন্তু আর দেখলাম না ঘটনা উল্টো, আমাকে ক্লকওয়াইজ আসতে হলো। তো ঠিক আছে, এই পর্যন্ত কি সবাই বুঝতে পারলে? হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। আসলাম, হ্যাঁ বলো। স্যার এই যে প্রথমের দিকে আমরা তো অ্যাক্সেলারেশন এমনি আমরা ধরে নিলাম স্যার, হলো অ্যান্টি ক্লকওয়াইজ স্যার ধরে নিলাম, কিন্তু আমাদের সাধারণত এই যে ডিরেকশন সামনের দিকে ধরে নিছি, কিন্তু পরবর্তীতে আমরা তো আর শিওর হতে পারছি না যে আসলে এটা এইদিকে মুভ করছে আপনার সামনের দিকে, কিন্তু পরবর্তীতে আমাদের রেজাল্টের উপর ভিত্তি করে কি স্যার এটা আমরা শিওর হতে পারবো? হ্যাঁ, রেজাল্টের উপরে ভিত্তি করে শিওর হবো। প্রথমে তো আমরা একটা অ্যাজিউম করব, একটা ধরে নিব, একটা ধরে নিয়ে আগাবো। সেভাবে আগে যখন করে ক্যালকুলেশন করে দেখবো যে আমাদের এই যে এখন তো আমরা বুঝতেই পারলাম যে আমাদের আসলে জি। ধারণাটা ঠিক ছিল না, মাইনাস রেজাল্ট মানে উল্টো, তাহলে আমরা রেজাল্টে উল্টো দেখিয়ে দিব। এই তো। ও, জি স্যার, বুঝতে পারছি স্যার। ঠিক আছে, এভাবে আমাদের অনেকগুলো প্রবলেম আছে। তোমরা আমি একটি উদাহরণের প্রবলেম করিয়েছি। উদাহরণের প্রবলেমগুলো নরমালি একটু কমপ্লেক্স প্রবলেমই থাকে। তো প্রথম দিকে খুব সহজ সহজ প্রবলেম আছে, এগুলো থেকে শুরু করবা 105 থেকে, এভাবে পরে আগাতে থাকো। এবং এই লিংক রড থাকলে তোমাদের বোধহয় এই কথা বারবার আমি বলবো না, যে লিংক রড থাকলে তোমরা জানো যে পয়েন্টে টাচ করে আছে বা যে পয়েন্টে নাট বা বোল্ট যাই বলো লাগানো আছে, মানে জয়েন্ট আছে, সেই পয়েন্টের ভেলোসিটি দুইটা সমান। লিঙ্কের ক্ষেত্রে সমান, এই এতটুকুই, আর কোনো কথা নেই। অ্যাক্সেলারেশনের ব্যাপারে অন্য বিষয়, মানে ভেলোসিটিটাই ওই পয়েন্টে সেম, ওই ইনস্ট্যান্ট। আর আমাদের এই অ্যাক্সেলারেশন গুলো যে বের করতে বলা হচ্ছে কোন একটা পার্টিকুলার ইনস্ট্যান্টে, কিন্তু তোমরা খেয়াল করবো আমরা যে অ্যাক্সেলারেশন বের করলাম, বলা হচ্ছে এই হচ্ছে অবস্থা, এখন তাহলে অ্যাক্সেলারেশন বের করো। কিন্তু বলা হয়নি যে 10 সেকেন্ড পরে এর ইয়া কত, ভেলোসিটি কত, এই ধরনের কিন্তু করা হয়নি। অ্যাক্সেলারেশনের মানেই অ্যাকচুয়ালি যদি কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন হয় তাহলে তো অ্যাক্সেলারেশন এরকমই থাকবে, আর যদি অ্যাক্সেলারেশনও চেঞ্জ হয় সেক্ষেত্রে আবার ভিন্ন বিষয়। ওইরকম নাই এখানে, সব কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশনের প্রবলেম। তো এইভাবে টুকটাক আগাতে থাকো। ঠিক আছে, এখানে হয়ে গেলে আমরা আর এই চ্যাপ্টার থেকে সুইচ করব, আমরা চ্যাপ্টার 16 এ যাব। বুঝতে পেরেছো? তোমরা কাজ করতে থাকো যতদূর করা যায়, আশা করি তোমরা আটকাবা না কোনটাতেই খুব একটা। আর সলিউশনের আগে নিজের প্র্যাকটিস, পরে সলিউশনের হেল্প নিতে পারো। সলিউশন কোথায়, এখানেই আছে বোধহয়। সলিউশনের থেকেও দেখতে পারো। আশা করি সলিউশনে আমরা যেভাবে করেছি ওরা একই প্রবলেম একইভাবে করে। কত নাম্বার আমাদের প্রবলেম, এটা শুরু 100 কাছাকাছি, তাই না? 100 কাছাকাছি, তাহলে সলিউশন যদি দেখি সেটাকে এইভাবে নিলে সময় লাগবে, ফাস্টার টাইম। ইনস্ট্যান্ট সেন্টারের প্রবলেম গুলো সলিউশনে আমি দেখলাম সেদিন, ওরা একটু কেমন যেন কমপ্লেক্স ফিগার করে করছে ওগুলো, বেশ খানিকটা ঝামেলা। 105। হ্যাঁ 105 থেকে আমাদের শুরু না। এই যে এখানে কোনটা ভিন্ন ভিন্ন ভাবে করা, বাট আমরা আমাদের স্টাইলে বোধহয় আগালে ভালো। এই যে কিছুটা মনে হয় আমাদের সাথে মিলতেছে, এই যে এরকম ভাবে করা একই আলটিমেটলি। তোমার যেভাবে ভালো লাগে সলিউশনের মতো করে করতে পারো বা অন্যভাবে। ঠিক আছে, আমাদের আজকের ডিসকাশন ড্রামের এই সেম প্রবলেম, কেউ একজন দেখালা এই প্রবলেমই, দেখো এখানে আছে অ্যাক্সিলারেশন বের করতে বলা হয়েছে। পেঁচানো বানানো প্রবলেমের ফিগারগুলো কমন অনেকটা। ঠিক আছে, তাহলে আমরা বোধহয় শেষ করতে পারি, তাই না? কোন চ্যাপ্টারে তো অনেক অঙ্ক, এগুলো কি সবগুলো করতে হবে?